হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সামনে যে পরীক্ষা আসছে ফুড এসআই এক্সাম, সেখানে তোমাদের প্রিপারেশন খুব ভালো অবস্থায় আছে। খুব ভালো মতো তোমাদের পরীক্ষা হবে। বাট কোথাও যেন মনের কি বলবো, মনের একটা কোণায় একটা চিন্তার জায়গা তৈরি হচ্ছে, তাই না? যে কিভাবে পরীক্ষাটা ফেস করব, কিভাবে করলে পরীক্ষা হলে আমরা দারুণভাবে পরীক্ষা দেব। তোমরা সবাই জানো ফুড এসআই এক্সামে 50টা অঙ্ক আসবে। 50টা অঙ্ক ঠান্ডা মাথায় করে আসা, প্রত্যেকটা অঙ্ককে সুন্দরভাবে শর্টকাটে করে আসা, এটাও কিন্তু একটা স্টাইল। যারা দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করছো, আমার ক্লাস করছো, তারা অনেক কিছু শিখেছো আশা করি। আরও কিছু আমার শেখানোর আছে তোমাদেরকে। বিশেষ করে এই পরীক্ষাটায় আমাদের কি স্ট্র্যাটেজি হবে, আমরা কিভাবে ভাববো যে পরীক্ষা হলে ঢোকার পর প্রত্যেকটা অঙ্ক আমরা দেখব, কিভাবে ওড়াবো, কিভাবে শর্টকাটে করব, ডিটেলস দিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিও। আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তোমরা অনেক অনেক পরিশ্রম করছো এবং সেই পরিশ্রম যাতে সফলতা পায় সেই চেষ্টা আমাদের সবসময় থাকবে এবং থাকে, যেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটু হলেও সেই জায়গায় সাহায্য করতে পারবো আশা রাখি। তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি দেখো নিয়ে এসেছি ওয়ান শট সিরিজ ফুড এসআই এক্সামকে লক্ষ্য রেখে। এবার তোমার মনে হতে পারে যে স্যার কি ধরনের অঙ্ক আসবে বা কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, সেগুলো যদি একটু পাশাপাশি বলে দেন খুব ভালো হয়। সেটা তো অবশ্যই বলবো, অঙ্ক করাতে করাতে সঙ্গে পিডাব্লিউ এই পরীক্ষার সঙ্গে সঙ্গে আগামী পরীক্ষাতে তোমাদের সঙ্গে কিভাবে থাকবে সেটা নিয়েও ডিটেলসে বলবো। কিছু ইউটিউব ফিচার্স নতুন আসছে সেগুলো নিয়েও বলবো, এবং পাশাপাশি এই যে প্রত্যেকটা অঙ্ক মূল লক্ষ্য, যে অঙ্ককে আমরা কিভাবে তাড়াতাড়ি শর্টকাটে করব এবং কতটা সহজে করব এবং কতটা কম টাইমের মধ্যে করব, সেই কনসেপ্ট, কিছু স্ট্র্যাটেজি, কিছু ট্রিক্স অবশ্যই তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনায় রেখেছি। তো ম্যাথামেটিক্সের এই ক্লাসে আমি তোমাদের র্যান্ডাম কিছু অঙ্ক নিয়ে এসেছি প্র্যাকটিসের জন্য বিভিন্ন চ্যাপ্টার থেকে, কেননা এরকম র্যান্ডাম অঙ্ক করারই প্র্যাকটিসের জায়গা তোমাকে রেডি করতে হবে পরীক্ষা হলে ভালো করার জন্য। তো চলে যাই আমরা আজকে তোমাদের জন্য। প্রথম অঙ্ক কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ইউনিট প্লেস ডিজিট ইন 6^256 মাইনাস 4^256। খেয়াল করো, 6^256 মাইনাস 4^256। দেখো দুটোই 256। এখানে আমি কি কোনো ফর্মুলা ইউজ করব না? একদম করব না। চেয়েছে তো ইউনিট ডিজিট, তাহলে ইউনিট ডিজিট যখন চেয়েছে আমরা কাজ করি। ইউনিট ডিজিট দেখার নিয়ম কি? পাওয়ারের লাস্ট দুটো ডিজিটকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, যেটা রিমাইন্ডার আসবে সেটা ইউনিট ডিজিটের পাওয়ারে বসবে। যেমন দেখো 56কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি আমাদের কিন্তু রিমাইন্ডার 0 আসবে, কেননা 4×4=56 আমরা সবাই জানি। সেক্ষেত্রে রিমাইন্ডার যদি 0 আসে আমি এই 6 এর পাওয়ারে কত নেব? সব সময় 4 নেব। মনে থাকবে, যদি রিমাইন্ডার 0 আসে লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ডিভাইড করে সব সময় আমরা কিন্তু 6 এর পাওয়ারে মানে ইউনিট ডিজিটের পাওয়ারে 4 নেব। সিমিলারলি এটাও 4 দিয়ে ডিভাইড করলে কি হয়? 4 দিয়ে ডিভাইড করলে আমরা রিমাইন্ডার পেয়ে যাই 0। আচ্ছা, রিমাইন্ডার যদি 0 হয় তাহলে 4 এর পাওয়ারে আবার কি নেব? 4 এর পাওয়ারে আবার 4 নেব। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 6 মানেই তার পাওয়ারে তুমি যে সংখ্যাই নাও না কেন, ঘাতে যে সংখ্যাই নাও না কেন, 6ই হয়। আবার 4^4 আমরা জানি 4 পাওয়ার 1 হলে 4, 2 হলে 6, তার মানে 4^2 4^4 এর মধ্যে দুবার 6কে 6 দিয়ে গুণ করলে আমরা ইউনিট ডিজিট 6ই পাই। তাহলে এখান থেকেও 6, এখান থেকেও 6, রেজাল্ট কি হবে? ইউনিট ডিজিট 0। এর আগে পরে কি হবে সেটা কিন্তু আমাদের এখানে চাইনি, শুধুমাত্র তোমার কাছে জানতে চেয়েছে যে ইউনিট ডিজিট কি হবে, ইউনিট ডিজিট এককের অঙ্ক কি হবে, একক স্থানের অঙ্ক কি হবে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কাছে 0। রুলসটা কি? পাওয়ারের লাস্ট দুটো ডিজিটকে সব সময় 4 দিয়ে ডিভাইড করবে, যেটা রিমাইন্ডার আসবে সেটা ইউনিট ডিজিটের পাওয়ারে বসাবে, আর যদি রিমাইন্ডার না আসে, যেটা যেমনটি এখানে হলো, সেক্ষেত্রে ইউনিট ডিজিটের পাওয়ারে সব সময় 4। মনে থাকবে। তারপর দেখো মাইনাস আছে তাই মাইনাস করলাম, প্লাস থাকলে প্লাস করতাম। আমাদের রেজাল্ট কিন্তু আলটিমেটলি 0। আশা করি একদম ক্লিয়ার। এই ইউনিট ডিজিটের উপর বিভিন্ন টাইপ অফ সাম হয়, একটু বলে দিই। এখানে মাল্টিপ্লাই দিয়ে তোমাদের অঙ্ক দিতে পারতো, ধরো এখানে প্লাস দিয়ে তোমাদের অঙ্ক দিতে পারতো। আবার এরকম পাওয়ার না দিয়ে পরপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা সংখ্যা গুণ করে দিয়ে বলতে পারতো ইউনিট ডিজিট কি আছে বা কি বেরোবে। তো এই ধরনের বিভিন্ন টাইপ অফ সাম ইউনিট ডিজিটের উপর আসতে পারে।
চলে আসলাম নেক্সট অঙ্কে। কি বলছে? দ্য টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস ইন, বলছে এই সংখ্যাটাতে টোটাল প্রাইম ফ্যাক্টর কত, মৌলিক উৎপাদক কত। দেখো উৎপাদক বলেনি, কিন্তু উৎপাদক বললে অসংখ্য হবে, চেয়েছে মৌলিক উৎপাদক। আচ্ছা দেখি আমরা কি করব। দেখো 25 সংখ্যাটা কিন্তু কোনোভাবেই মৌলিক নয়, তাই না? তাই 25কে আমি কি লিখলাম? 5 স্কোয়ার, 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 10। দেখো এই পাওয়ারটা তো তোমাকে রাখতেই হবে, যা দিয়েছে সেটা থেকে তোমাকে লিখতেই হবে, ইনটু 24 কোনোভাবেই মৌলিক নয়। 24-এর মধ্যে কি কি মৌলিক ফ্যাক্টর থাকতে পারে, মৌলিক উৎপাদক? একটা হচ্ছে 2 মানে 4, 2 টু দি পাওয়ার 2। আরেকটা কি থাকতে পারে? আরেকটা কিন্তু থাকতে পারে, দেখো আচ্ছা 8 থাকছে, তার মানে আমরা এখানে লিখতেই পারি, দেখো 8 আর 3, তাহলে এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইনটু 3। দেখো 8 আর 3 24 হয়, পাওয়ারে যথারীতি আমরা 20 নিয়ে নিলাম, ইনটু 26 কিন্তু কোনোভাবে মৌলিক নয়, তাই আমরা কি করব? মৌলিক সংখ্যায় কনভার্ট করব, মৌলিক উৎপাদকে কনভার্ট করব। আমরা লিখতেই পারি 13 ইনটু 2 হোল টু দি পাওয়ার 25। এবার আমরা কি করব? জাস্ট আমরা এটাকে সিম্পলিফাই করব, জাস্ট সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে কি দেখব? সিম্পলিফাই করে কিন্তু আমরা দেখে নেব, সিম্পলিফাই করে কিন্তু আমরা দেখে নেব যে কিভাবে এখান থেকে আমরা মৌলিক উৎপাদকগুলি বের করে আনতে পারছি। যেমন ধরো এখান থেকে আমি লিখতেই পারি 5, পাওয়ারের পাওয়ার কি হয় তোমরা সবাই জানো, পাওয়ারের পাওয়ার কিন্তু গুণ হয়। তাই আমরা কি পাচ্ছি? 2 আর 10 যদি আমরা গুণ করে দিই কত পাবো? 2 আর 10 গুণ করে দিলে 20 পেয়ে যাব, 20 পেয়ে যাব। ওকে, ইনটু দেখো কি পাচ্ছি? 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 20, তার মানে 2 টু দি পাওয়ার 60, তার মানে 3 আর 20 গুণ করে দাও। এখানে 3 টু দি পাওয়ার 1 কিছু নেই মানে 1, তাহলে লিখতেই পারি 3 টু দি পাওয়ার 20। কেন বলো? 1 আর 20 মাল্টিপ্লাই করলে 20 হয়। এবং 13 টু দি পাওয়ার 25, আমি ব্র্যাকেট ওপেন করছি, তাই এই পাওয়ারটা প্রত্যেকটা ফ্যাক্টরের মাথায় আসবে, আমি পেয়ে গেলাম 2 টু দি পাওয়ার 25। এবার দেখো আমি কিন্তু এইবার তোমরা যদি একটু ভালো মতো দেখো, আমি এবার কিন্তু সবকটা টার্মকে মৌলিক উৎপাদকে কনভার্ট করে দিয়েছি। এবার চেয়েছে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, তাহলে টোটাল প্রাইম ফ্যাক্টরস কটা? টোটাল প্রাইম ফ্যাক্টরস কটা দেখো তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু 20 প্লাস 60 প্লাস 20 প্লাস 25 প্লাস 25 পেয়ে যাচ্ছ, আরামসে পেয়ে যাচ্ছ। এবার যদি তুমি একটু দেখো ক্যালকুলেশন, 20 আর 60 80, 80 আর 20-তে 100, 100 আর 50-এ কিন্তু 150। টোটাল আমরা কটা ফ্যাক্টর পাচ্ছি? প্রাইম ফ্যাক্টর 150টা প্রাইম ফ্যাক্টর পাচ্ছি। দেখো এভাবেই কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারি, বাট আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের ধরে ধরে বুঝিয়ে দেখাচ্ছি, তার কারণ যাতে তোমার ভাবনা চিন্তাটা এরম থাকে, কিন্তু পরীক্ষা হলে তোমাকে লিখতে না হয়। তুমি যদি বুঝে যাও আর লেখার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তোমাকে বোঝাতে হচ্ছে বলে আমি কিন্তু লিখছি। তোমরা ডিরেক্ট এই লাইনটাই করতে পারো, কোনোভাবেই মিডল লাইনটা দরকার নেই, কিন্তু বুঝে নাও ভালো করে, যাতে পরীক্ষা হলে কনফিউশন না হয়। চলে আসলাম পরের অঙ্কে। দেখো একটা কিউব রুট, স্কোয়ার রুট, এই ধরনের অঙ্ক, প্রাইম ফ্যাক্টরস, কম্পোজিট ফ্যাক্টরস। আগের অঙ্কটা আমরা প্রাইম ফ্যাক্টর মৌলিক উৎপাদকের উপর করলাম। এবার আমরা চলে আসলাম যে কিউব রুট বা স্কোয়ার রুট করতে গিয়ে আমরা কি করব। কিউব রুট বা স্কোয়ার রুট করতে গিয়ে আমরা কি ভাববো? দেখো একটা সিম্পলিফিকেশন, এই ধরনের অঙ্ককে আমরা সিম্পলিফিকেশনের অঙ্ক বলি। দেখো তো আমরা প্রথমে কত পাচ্ছি? প্রথমে পাচ্ছি স্কোয়ার রুট অফ পয়েন্টের পর 0 0 0 0 1, 3টে 0, তার মানে আমরা কিন্তু এখান থেকে লিখতেই পারি এটাকে স্কোয়ার রুট করলে কত পাবো? 0.01, রাইট? ইনটু কিউব রুট অফ কটা শূন্য দেখো তো, একের পর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, একের পর 6টা শূন্য। যেহেতু কিউব রুট তাই জিরোর সংখ্যাটা কিন্তু 1/3 হয়ে যাবে। যদি এখানে স্কোয়ার রুট হতো জিরোর সংখ্যাটা হাফ হয়ে যেত। যেমন দেখো এখানে পয়েন্টের পর 4টে ডিজিট মানে পয়েন্ট নিচে 1-এর পর 4টে শূন্য, কিন্তু রুটের পর পয়েন্ট মানে 1-এর পর 2টো শূন্য হয়ে যাবে, 2টো শূন্য হলো বলেই 0.01। সেক্ষেত্রে যদি আমি 1/3 করে দিই, আমরা কত লিখতে পারি? এখানে আরামসে 100 লিখতে পারি, তাই না? জাস্ট লিখছি, দেখো বিশেষ কিছু একার জন্য আমি করি যে কিউব রুট অফ 0.125। তুমি জানো 125 এর কিউব রুট কত? 5। আর নিচে 1000 এর কিউব রুট কত? নিশ্চয়ই 10। তাহলে 5/10 মানে আমরা সবাই বলতে পারছি 0.5। এবার দেখো 0.008, 8 এর কিউব রুট কত? 2। আবার পয়েন্টে এখানে যেহেতু একটা পয়েন্ট আছে, পয়েন্টের পর নিচে, পয়েন্টের পর 3টে শূন্য মানে নিচে 1000 আসবে, 1000 তোমার কিউব রুট করলে 10, তাহলে ওপরে 2 নিচে 10, আমরা লিখতেই পারি 0.2।
মাই ডিয়ার স্টুডেন্টস আমরা লিখতেই পারি 0.2। তাহলে খেয়াল করো আমরা কি পাচ্ছি, ফাইনালি আমরা কি পাচ্ছি, ওপরে দেখো এখানে যদি আমরা পয়েন্টটা তুলে দিই নিচে একটা 100 পাচ্ছি, এই 100 কেটে গিয়ে ওপরে 1 থাকছে। আর 0.5 0.2 যদি আমি এইভাবে ভাবি তাহলে কত পাচ্ছি দেখো, পয়েন্টগুলো কিন্তু কনসিডার করতে হবে বোথ কেসে। কত পাচ্ছি, এই 5 আর 2 কেটে গিয়ে আলটিমেটলি 10-এর সঙ্গে কাটলো, এই 10টা রেসিপ্রোকাল হয়ে ওপরে চলে গেল, এই 10টা রেসিপ্রোকাল হয়ে ওপরে চলে গেল। দেখো একদম জলের মতো ক্লিয়ার হলো কিনা। কি হয় পরীক্ষা হলে তাড়াহুড়ো করতে গিয়ে স্টেপগুলো মুখে মুখে করতে গিয়ে কিছু বেসিক ভুল হয়ে যায়। পরীক্ষা হলে যাতে এই ধরনের ভুল না হয় তাই জন্য একটা দুটো স্টেপ তুমি লেখো, কেননা পয়েন্টের ক্ষেত্রে স্টেপ না লিখলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমি সেগুলোই বলছি, যেহেতু আজকে স্ট্র্যাটেজি ফর ফুড এসআই এক্সাম অনলি ফর ম্যাথামেটিক্স, তাই জন্য কিন্তু আমি স্ট্র্যাটেজিটাও বলছি যে তুমি পরীক্ষা হলে কিভাবে অঙ্ক করবে, কেননা পরীক্ষা হলে কোন কোন জায়গায় ভুল হয় সেটা যদি আমার মাথায় থাকে সেক্ষেত্রে আমি এইভাবেই অঙ্ক করব যাতে সেইভাবে ভুলটা না হয়। তাই জন্য আমি কি করলাম, পয়েন্টের পর 4টে শূন্য আছে তাই পয়েন্টের পর 2টো ডিজিট, একের পর 6টা শূন্য তাই একের পর 2টো শূন্য, পয়েন্টের পর 3টে ডিজিট তাই পয়েন্টের পর একটা ডিজিট, পয়েন্টের পর 3টে ডিজিট তাই পয়েন্টের পর একটা ডিজিট। এখানে অনেক সময় কি হয়, এখানে 5 আর 2 কেটে গিয়ে পয়েন্টটা অনেক সময় ছেলেমেয়েরা কেটে দেয়, কিন্তু এখান থেকে নিচের থেকে এখান থেকেও একটা 10 নামবে, এখান থেকেও একটা 10 নামবে। 5 আর 2 একটা 10-এর সঙ্গে কাটলো, কিন্তু আরেকটা 10 অনায়াসে রেসিপ্রোকাল হয়ে ওপরে চলে গিয়ে আমাদের কিন্তু রাইট আনসার 10 বলে দিল। তার মানে এখানে যেন ভুল করে আনসারটা 1 না হয়ে যায়। 1 দেখো আমি দেখতে পাচ্ছি অপশানে আছে, কাজে এই ভুলগুলো যাতে না হয়, স্কোয়ার রুট কিউব রুটের ক্ষেত্রে আমি কিভাবে ভাববো ইজিলি, সেই জন্যই কিন্তু তোমাদের সঙ্গে এই অঙ্কগুলোর আলোচনা। চলে আসলাম সাম নাম্বার 4। কিভাবে ভাববো, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি 0.23 0.23 0.23 এরকম 3বার আছে, আর 0.16 0.16 0.16 এরকম এটাও 3বার আছে। তাহলে 0.23 কে যদি আমি এ ধরি, কেন ধরবো, তার কারণ এতগুলো বারবার লেখার আমাদের কাছে পরীক্ষা হলে সময় নেই। তুমি কিভাবে ভাববে পরীক্ষা হলে, 0.16 কিভাবে ভাবলে তোমার সুবিধা হবে একটু মিলিয়ে নিয়ে দেখো তো, এভাবে ভাবলে সুবিধা হয় কিনা। তাহলে 0.23 ইকুয়াল টু এ, 0.16 ইকুয়াল টু বি। তার মানে আমি এই এক্সপ্রেশনটা থেকে লিখতেই পারি এ কিউব মাইনাস বি কিউব। আর নিচে কত পাচ্ছি একটু দেখো, নিচে পেয়ে যাচ্ছি এ ইন্টু বি প্লাস এটা কত পাচ্ছি বলো, এ স্কোয়ার প্লাস এটা কত পাচ্ছি, বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউবের জায়গায় যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পাচ্ছি। স্যার আরামসে লিখুন, কোনো অসুবিধা নেই। আবার নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি আমরা অ্যারেঞ্জমেন্ট করে পাচ্ছি? দেখো তো নিচেরটা যদি একটু সাজিয়ে গুছিয়ে নিই, একদম পাচ্ছি। সেক্ষেত্রে আমরা জাস্ট ক্যান্সেল করি, ক্যান্সেল করার পর কত পড়ে থাকছে দেখো, এ মাইনাস বি, এর ভ্যালু কত 0.23, রাইট, মাইনাস বি এর ভ্যালু কত বলো 0.16। তাহলে আমরা যদি এটাকে মাইনাস করি, 13 থেকে 6 গেলে কত পড়ে থাকবে, 7 পড়ে থাকবে, এটা 1 2 মানে 0, তার মানে কিন্তু আমাদের আনসার 0.07, আমাদের আনসার 0.07 দেখো সঠিক আনসার 0.07। এটা প্লাস থাকলে, এটা যদি প্লাস থাকতো মাঝখানে আলটিমেটলি সেই অনুযায়ী আনসার হয়ে গিয়ে এটা প্লাস হয়ে যেত, কিন্তু দেখো প্লাস করেও কিন্তু অপশন থাকতে পারে। যাই হোক সেটা বড় কথা নয়, তুমি যেরকম ভাবে ক্যালকুলেশন করতে হবে সাইন থাকবে সেরকম ভাবে আমরা ক্যালকুলেশন করব। তুমি কিন্তু ডিরেক্ট এই লাইনটার পর ডিরেক্ট এটা লিখতে পারো যদি এই চিন্তাভাবনাটা, ফর্মুলার চিন্তাভাবনাটা মুখে মুখে হয়ে যায়। তাহলে কি হলো, এটাই আমাদের সুবিধে, এটাই আমাদের বলে দিচ্ছে আমরা কিভাবে তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে একদম কোনোভাবে ভুল না করে অঙ্কটা সলভ করতে পারি, তাই না? এই বিষয়টা একটু মাথায় রাখো। ব্যাস, আশা করি ক্লিয়ার। আমাদের রাইট আনসার 0.07। দেখো পরের একটা অঙ্ক, সিমিলার একটা অঙ্ক কিন্তু একটু বৃহৎ অঙ্ক। এই অঙ্ক দিয়ে, এইগুলো সিম্পলিফিকেশনের অঙ্ক আমরা বলতে পারি, দিয়ে কিন্তু তোমাকে একটু বিভ্রান্ত করতে পারে। ঠিক আছে, একটু দেখে নাও কি দেওয়া আছে। এটা দেখো 1/3 3বার গুণ হয়েছে, 1/4 3বার গুণ হয়েছে, ঠিক আছে, 1/5 3বার গুণ হয়েছে। তাহলে ঠিক আগের মতো যদি আমরা এটাকে ভাবি, এইগুলোকে আমরা এ ধরলাম, এইগুলোকে মানে 1/4 কে বি ধরলাম,
1/5 কে সি ধরলাম, 1/5 কে সি ধরলাম। তাহলে যদি এটাকে আমরা সাজাই কি লিখতে পাচ্ছি দেখো, এটাকে লিখতে পাচ্ছি a কিউব প্লাস b কিউব মাইনাস 3abc প্লাস c কিউব, রাইট? আমরা একদম লিখতে পারি, কোনো সমস্যা থাকার কথা নয়। ডিভাইডেড বাই, খেয়াল কর আমরা নিচে কি পাচ্ছি দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab প্লাস bc প্লাস ca, এভাবে আমরা লিখতে পারি। যেহেতু মাইনাসটা কমন নিয়ে নেওয়া হয়েছে তাই ভেতরে সবকটা প্লাস হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার তোমরা যদি এই ফর্মুলাটা একটু দেখো, এই ফর্মুলাটা আসলে কি, এই ফর্মুলাটা কোথা থেকে পাই, যদি আমি একটু ফর্মুলাটা তোমাদের সামনে লিখি। আমরা একটা ফর্মুলা জানি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু, আমি নিচে লিখছি a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c গেল প্লাস 3abc, এটা কিন্তু আমরা ফর্মুলা জানি। এবার তুমি যদি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সঙ্গে প্লাস 3abcটা ডান দিক থেকে বাঁ দিকে নাও, সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে a প্লাস b প্লাস c ইন্টু এটা। তাহলে আমরা যদি ওপরের এই জায়গাটায় আমি যেটার কথা বললাম এটাকে যদি আমি নিয়ে যাই বাঁ দিকে, সেক্ষেত্রে আমরা লিখতেই পারি, ওপরে কি লিখতে পারি বলো, a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তুমি একটু যদি ফলো করো, নিচে কি আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সঙ্গে কোনো অসুবিধা ছিল না এটা, ঠিক আছে। সঙ্গে কি পাচ্ছি, সঙ্গে তোমার পেয়ে যাচ্ছি মাইনাস ab, আমি ব্র্যাকেটটা তুলে দিলাম, মাইনাস বিসি মাইনাস সি। একটু তাকাও তো কোন টার্মটা আমাদের সিমিলার মনে হচ্ছে। দেখো এই দুটো টার্ম কিন্তু একদম সিমিলার, তাই কেটে যাবে। কত পাবো, এ কত বলো, এ হচ্ছে 1/3, বি কত বলো, বি হচ্ছে 1/4, সি কত বলো, আমরা ধরেছি সিকে 1/5। তাহলে এই দুটো যদি আমি এই তিনটে টার্ম যদি আমরা অ্যাড করে দিই কত পাবো বলো, এলসিএম পেয়ে যাচ্ছে 3 4 5 হয়ে যাচ্ছে 60, 60 মানে এটা 20, 60 মানে যেখানে 4 আছে তার মানে 15, 60 মানে 5 দিয়ে 60কে ভাগ করলে 12। তাহলে আমরা কত পাচ্ছি বলো, এখানে 35 আর 12তে 47, 47/60, 47/60 কিন্তু আমাদের সঠিক আনসার। আবার বলছি 47/60 আনসার। তোমার দেখে মনে হচ্ছে স্যার পরীক্ষা হলে এত কিছু করতে হবে। আমি একটা জিনিস পরিষ্কার বলছি, পরীক্ষা হলে এইটা কিন্তু তুমি ভিজুয়ালাইজ করবে যে কেটে যাওয়ার জায়গা থাকতে যদি আমি ফর্মুলাটা এটা দিয়ে, এই ফর্মুলাটা যদি আমরা এটা দিয়ে রিপ্লেস করি, কেটে যাওয়ার জায়গা থাকছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কারা, 1/3 1/4 1/5। মানে করণীয় শুধু এই পার্টটা করে তুমি সিম্পলিফাই করতে পারো যত ইজি ওয়েতে, তাড়াতাড়ি উইদাউট এনি এরার করতে থাকবে। তার ফলে কিন্তু তোমাকে এই দুটো স্টেপ কোনোভাবে লেখার বা করার দরকার নেই। তার কারণ আমি শুধুমাত্র লিখলাম, যেটা পরীক্ষা হলে তোমার লেখার দরকার নেই, আমি বারবার বলছি, শুধুমাত্র লিখলাম কিন্তু যাতে তুমি বুঝতে পারো ইজিলি। যদি বুঝে যাও তাহলে আর লেখার দরকার নেই, না বুঝলে কিন্তু লিখে করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে শুধুমাত্র এইটুখানি করণীয়, ক্যালকুলেশন করলে আনসার 47/60। দেখো অপশন সিতে জল করছে। তাহলে রাইট আনসার, কারেক্ট আনসার এই অঙ্কের জন্য অপশন সি আমাদের কাছে রয়েছে। ক্লিয়ার? আশা করি একদম ক্লিয়ার, আশা করছি একদম ক্লিয়ার। খেয়াল করো, পরেরটায় চলে আসলাম। 2 numbers are in the ratio 5:7. ওকে, নো প্রবলেম। দেখো একটা রেশিওর অঙ্ক তো একটা দুটো থাকবেই। অন ডিমিনিশিং ইচ অফ দেম বাই 40, যদি আমি 40 কমাই, ডিমিনিশ মানে হচ্ছে কমানো, যদি 40 কমাই দ্য রেশিও বিকাম 17:27। ওকে, দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বারস গুলোর ডিফারেন্স কত? তোমরা একটু দেখো 5:7, তাই তো, সেখান থেকে আমরা কত পাচ্ছি, 17:27। একটা জিনিস খুব পরিষ্কার যে এদের পার্থক্যটা কিন্তু কোনোভাবে সেম নয়। এখানে পার্থক্য 12, কিন্তু এখানে দেখতে পাচ্ছি পার্থক্য কিন্তু 10। তাহলে এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা এদের পার্থক্যটা দেখে নেব এবং এদের পার্থক্যটা দেখব। আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু একদম অবজার্ভ করছি যে এদের পার্থক্য 2 যেখানে, সেখানে এদের পার্থক্য কিন্তু 10। এই 2 দিয়ে
কেটে দাও 10কে 5, তাহলে এটা 1 আর এটা 5। এবার নিয়ম কি? নিয়ম হচ্ছে এদের তফাৎ দিয়ে তুমি এইটাকে গুণ করো, 5 ছিল, আর এদের তফাৎ দিয়ে তুমি এইটাকে গুণ করো, 1 ছিল। তাহলে 5 5 25, 5 7 35। এখানে কত পাচ্ছি বলো? 17 1 17 আর 27 1 27। এবার তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, দেখো তো একটা জিনিস, যে এবার তফাৎ এটাও 8 এবং এটাও 8 এবং কমেছে। সেই 8টাই অঙ্কে কত বলছে মাই ডিয়ার স্টুডেন্টস? সেই 8টাই অঙ্কে কত বলছে বলো? 40। আচ্ছা 8টা যদি 40 হয়, বলো তো 1 ইউনিটটা কত? নিশ্চয়ই 5। 1 ইউনিটটা কত? নিশ্চয়ই 5। এবার তোমার কাছে চেয়েছে দ্য ডিফারেন্স বিটুইন অফ দ্য নাম্বারস। তাহলে নাম্বারস গুলোর পার্থক্য কত? তোমাকে বলেছে নাম্বারস গুলোর পার্থক্য কত। যদি ডিমিনিশ করো 40 হয়ে যায়, দুটো থেকেই 40 কমালে, তাহলে নাম্বার দুটোর পার্থক্য আমি কি দেখতে পাচ্ছি না? যে দেখো তো এখানে পার্থক্যটা 10, এখানেও পার্থক্য 10। তাহলে 10 যদি পার্থক্য হয়, একটা কত পেলাম? 5। তাহলে 10টা কত হবে? নিশ্চয়ই 50। 10টা কত হবে মাই ডিয়ার স্টুডেন্টস? নিশ্চয়ই 50। দেখো তো বোঝা গেল কিনা? দেখো তো ইজিলি বোঝা গেল কিনা? কি করছি আমরা? আমরা কোনোভাবে এক্স ধরছি না। আর এতগুলো কথা কেন বলছি? যাতে তুমি পরীক্ষা হলে খুব ইজিলি করতে পারো। কেন কাটাকুটি করলাম? যাতে ক্যালকুলেশন পার্টটা আমার যথাসম্ভব ছোট হয়। আবার ভালো করে দেখো, 5 আর 7-এর তফাৎ 2, 17 আর 27-এর তফাৎ 10, কাটলাম 2 দিয়ে 1, 2 দিয়ে 5, 5 দিয়ে এদেরকে গুণ করছি 25 আর 35, 1 দিয়ে এদেরকে গুণ করছি 17 27, তফাৎ দেখো 8, তফাৎ 8। এই 8টাই অঙ্কে 40 কমানোর কথা বলছে। তাহলে একটা কত? 5 ইউনিট। আমি দেখতে পাচ্ছি এখানেও তফাৎ 10, এখানেও তফাৎ 10। তাহলে 1 ইউনিটটার যদি 5 হয়, 10 ইউনিটটা কত মাই ডিয়ার স্টুডেন্টস? চেয়েছে তো ডিফারেন্স অফ দ্য নাম্বারস। সেই নাম্বারগুলোর পার্থক্য চেয়েছে, তাই না? শুধুমাত্র পার্থক্য, নাম্বারগুলো আলাদা করে চাইনি। তোমার কাছে চেয়েছে কিন্তু শুধুমাত্র ডিফারেন্স। বোঝা গেল? না আমি এক্স ধরবো, না কোনো ফর্মুলা মনে রাখবো, না কোনো এক্সট্রা হেডেক রাখবো যে নতুন কনসেপ্ট কোথায় যেন আকাশ থেকে আমি পড়লাম, জীবনে শুনিনি স্যার এরকম, তাও নয়। যেটুকু তুমি জানো সেইটুকুর মধ্যে থেকে অঙ্ককে সহজ করা, এটাই স্টাইল, এটাই কিন্তু ট্রিক। চলো, তুমি নিজে বানাবে এই সমস্ত ট্রিক। তুমি যদি একবার শিখে যাও, তোমরা নিজেরা পরীক্ষা হলে বানিয়ে তাড়াতাড়ি আনসার করে আসবে, যদি আত্মবিশ্বাসের সঙ্গে বুঝে থাকো। কি বলছি? ইফ এ প্যাকেট অফ 10 মিরর্স ইজ থ্রোন, তোমার একটা প্যাকেট ছিল, 10টা মিরর ছুড়ে দেওয়া হলো বা পড়ে গেল, দেন হুইচ অফ দ্য ফলোইং উইল নট বি দ্য রেশিও অফ ব্রোকেন মিরর্স টু আনব্রোকেন মিরর। বলছে 10টা মিরর যদি পড়ে যায় বা ফেলে দেওয়া হয়, কোন রেশিওটা উইল নট বি, হতে পারে না, ব্রোকেন মিরর্স এবং আনব্রোকেন মিরর্স এর রেশিও। তাহলে একটা জিনিস খুব ক্লিয়ার দেখো, আমরা দেখব এই যে 10টা মিরর এমন রেশিও হবে যাদের যোগফলটা, এমন রেশিও হবে যাদের যোগফলটা কিন্তু 10-এর কোনো ফ্যাক্টর হবে না। মানে দেখো, এদের যদি যোগ করি আমরা কত পাচ্ছি? 8 আর 2 10। এদের যদি যোগ করি আমরা কত পাচ্ছি? 4 5 আর 4 9। এদের যদি যোগ করি আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 2, আর এদের যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 5। তাহলে বলো তো এই যে যোগফলগুলো, কোন যোগফলটা 10-এর কোনো উৎপাদক নয়? মাই ডিয়ার স্টুডেন্টস, কোন যোগফলটা 10-এর কোনো উৎপাদক নয়? নয় তো, কোনোভাবে 10-এর উৎপাদক নয়। তাই আমাদের রাইট আনসার 5:4। তার মানে 10টা মিরর যদি হাত থেকে পড়ে যায় বা ছুড়ে দেওয়া হয়, 5:4 রেশিওতে কোনোদিনও ভাঙা বা না ভাগার আয়নার সংখ্যার অনুপাত হতে পারে না 5:4। কেননা 5:4 যোগফলটা কোনোভাবেই 10-এর কোনো উৎপাদক নয়। এটা ভেঙেছে, 10টাকে ভেঙে উৎপাদকে ভাঙতে হবে। সেই উৎপাদকে ভাঙলে 8 2 হতে পারে, 1 1 হতে পারে, 2 3 হতে পারে, 9 কোনোভাবে হতে পারে না, যেটা 5 আর 4-এর যোগফল। দেখো কনসেপ্ট, অঙ্কে কিছু নেই, তুমি দেখে আনসার করবে পরীক্ষা হলে। এইগুলো কিন্তু একটু বুঝে নিতে হবে, এইগুলো বোঝার জায়গা, এইগুলোই শেখার জায়গা, যেটা শিখে নিলে কিন্তু তোমার পরীক্ষা হলে খুবই খুবই উপকার হবে। দ্য অ্যাভারেজ এজ অফ 14 গার্লস অ্যান্ড দেয়ার টিচার্স আর 15 ইয়ার্স। ওকে, 14 গার্লস স্টুডেন্টস অ্যান্ড টিচার, তাদের অ্যাভারেজ কত বলছে? 15 ইয়ার্স। ওকে, নো প্রবলেম। ইফ দ্য টিচার্স এজ ইজ এক্সক্লুডেড, যদি টিচারের এজটা বাদ দেওয়া হয়, দেন দ্য অ্যাভারেজ রিডিউসেস বাই 1। আচ্ছা, টিচারের এজ যদি বাদ দিয়ে দেওয়া হয়, অ্যাভারেজটা প্রত্যেকের 1 করে কমে যায়। তাহলে প্রত্যেকের 1 করে কমলে 14 জনের টোটাল কত কমে বলো? 14। তাহলে এই এজটা গেল কোথায়?
মাই ডিয়ার স্টুডেন্টস, এই এজটা গেল কোথায়? গেছে ডেফিনেটলি কোথাও না কোথাও ভালো জায়গাতেই গেছে, তাই না? যদি আমরা বলি আচ্ছা, যখন আমরা অ্যাভারেজ ভাবছি তখন তো 15 ইয়ার্স টিচারেরও এজ আর 14 গার্লস সবারই গড় গড় বয়স 15। আমি বলছি টিচার যখন বাদ চলে গেলেন বা টিচার যখন বেরিয়ে গেলেন তখন টিচারের বয়স 15 ইয়ার্স, ওনার জন্য যে অ্যাভারেজটা তৈরি হয়েছিল সেই অ্যাভারেজটা তো নিয়ে বেরোবেনই, সঙ্গে আরো 14 উনি এক্সট্রা নিয়ে বেরোবেন, তাই জন্যই 14 ঘাটতি পড়ছে 14টা গার্লসের মধ্যে, তাই প্রত্যেকের 1 বছর করে বয়স কমছে, হ্যাঁ কি না? তাহলে টিচারের এজ কিন্তু 15 তো হচ্ছেই, সঙ্গে 15-এর সঙ্গে আরো 14 বেরিয়ে যাচ্ছে, তাই জন্য না 14 কম পড়ছে, তাই জন্য না 14 ইয়ার্স অ্যাজ এ হোল ঘাটতি হচ্ছে, যার ফলে 14 জন ছাত্রীর প্রত্যেকের 1 বছর করে গড় বয়স কমে যাচ্ছে, হ্যাঁ কি না? দেখো তো কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা? কিচ্ছু করতে নেই অঙ্কে, কে এক্স ধরে কে গুণ করে, একদম করবে না। বড় বড় গুণ, আমরা গুণটাকে অনেক ছোট করে আনলাম কেন? ওই ডেভিয়েশন মেথডের কনসেপ্টে এরকম বিভিন্ন টাইপের অঙ্ক আমরা করতে পারি। আমি একটা দুটো অঙ্ক তোমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য। 14 জন গার্লস, প্রত্যেকের 1 করে কমলো, 14 কমলো, টিচার গড় 15 নেবে এবং এই টোটালটা নিয়ে বেরিয়ে চলে যাবেন। উনি 29 বছর নিয়ে বেরিয়ে চলে গেলেন। ওনার আন্ডারে মানে ওনার ঘাড়ে কিন্তু 15 বছর ছিল, ওনার জন্য বরাদ্দ 15 বছর ছিল, কিন্তু কি করা যাবে, ওনার সত্যিকারের এজ যে 29, উনি আরো 14 জন গার্লসের থেকে নিয়ে চলে গেলেন, তাই জন্য কিন্তু প্রত্যেকের 1 করে ঘাটতি হওয়াতে দেখো অ্যাভারেজটা রিডিউস করলো 1 বছর করে। এটাই তো কনসেপ্ট। এই কনসেপ্ট যদি আমি মাথায় ঢুকে যায়, বলো তো কোন পোর্শনটায় আমাদের খাতা পেন লাগবে? তোমরা বলো কোন পোর্শনটা, যে স্যার এই জায়গাটা গুণ করতে না আমার খাতা পেন লাগবে, বা এই জায়গাটা স্যার এই যে যোগ করলাম না এই যোগটা কিন্তু আমার খাতা পেন লাগবে, তা তো নয়। খুব ইজি, এইটুকু ক্যালকুলেশন আমরা পরীক্ষা হলে ঠান্ডা মাথায় নিশ্চিন্তে করতে পারবো আশা করি। চলো কি বলছে, অমিত হ্যাজ এ সার্টেন অ্যাভারেজ ফর 9 innings. ওকে, in the 10th innings he scores 100 runs, thereby increasing his average by 8 runs. What is his new average? খুব ইম্পর্টেন্ট। ছেলেমেয়েরা গোলায়, স্যার বলে স্যার এখানে এক্স ধরতে হচ্ছে, আমাদের এক্স ছাড়া আমাদের হচ্ছে না। আমি বলছি একটু ফলো করো তোমরা। অমিত কি করেছে, 9টা ইনিংসে 10th ইনিংসে 100 রান করেছে, thereby increasing average by 8 runs. আচ্ছা একটা জিনিস বলো, এই যে 9টা ইনিংসে তোমার 8 রান করে, আসলে 9টা ইনিংসে তো নয়, 9 আর প্লাসে 1, টোটাল 10টা ইনিংস। কেন? 10th ইনিংসটাও তো তোমাকে ধরতে হবে। 10th ইনিংসে যদি ফলো করো, 10th ইনিংসে যদি ওনার 8 রান করে বেড়ে যায় অ্যাভারেজ, তাহলে টোটাল কত বেড়েছে? 80। কিন্তু উনি রান তো করেছে 100। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, রান তো করেছিলেন 100, হঠাৎ 100-র জায়গায় টোটাল 80টা বাড়াতে কাজে লাগলো কেন? 80টা বৃদ্ধি করতে কাজে লাগলো কেন? তার কারণ হচ্ছে এই 20 রানটা কিন্তু আগের অ্যাভারেজ ছিল। আগের অ্যাভারেজটা বজায় রেখে প্রত্যেকের 8 রান করে ইনক্রিজ করলো প্রত্যেকটা ইনিংস, তাই জন্য 80 রান খরচ হয়েছে অ্যাভারেজ বৃদ্ধি করতে, আর 20 রান রেখেছে অ্যাভারেজকে বজায় রাখতে। 80 রান বৃদ্ধি করতে লেগেছে গড়টাকে 8 রান করে প্রত্যেক ইনিংসে, আর 20 রান কিন্তু বাকি 20 রান কিন্তু আগের অ্যাভারেজটা বজায় রাখতে লেগেছে। তাহলে তোমার কাছে যদি আগের অ্যাভারেজ চাইতো, মানে 10th ইনিংসের আগে পর্যন্ত অ্যাভারেজ চাইতো, তাহলে কিন্তু তুমি 20 রানস বলতে, কিন্তু তোমার কাছে তা চাইনি, চেয়েছে হোয়াট ইজ হিজ নিউ অ্যাভারেজ। তোমার কাছে চেয়েছে কিন্তু নিউ অ্যাভারেজ কত। তাহলে বলো নিউ অ্যাভারেজ কত হবে? আগের অ্যাভারেজটা যদি 20 রানস হয়, তুমি বলো এখন অ্যাভারেজ 8 করে বেড়ে গেছে, তাহলে কি আমরা বলতে পারি না নিউ অ্যাভারেজ 28 রানস? দেখো তো, কিছুই করার নেই, শুধু চিন্তা ভাবনাটা যদি সঠিক থাকে। আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি 10, 12, 14টা অঙ্ক, 10, 12টা অঙ্ক থাকবে এইরকম, জাস্ট দেখে আনসার করা যাবে যদি তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার থাকে, সঠিক অ্যাপ্রোচ ট্রিক্স জানা থাকে। দেখে নাও, শিখে নাও, বোঝো ভালো করে। আমি বলছি কোনো টেনশন করতে হবে না অঙ্ক নিয়ে, ফুল মার্কস পাওয়ার জায়গা একমাত্র অঙ্কতেই আছে। The present age of Aditya is twice the present age of Anjali. আদিত্য এবং অঞ্জলি কার twice the present of Anjali, তাহলে অঞ্জলি twice হচ্ছে আদিত্যর এজ প্রেজেন্টলি।
25 years ago the ratio of the ages of Aditya and Anjali was 3:1. এটাই কিন্তু 3:1 ছিল 25 years ago, বুঝবে? এটাই কিন্তু 3:1 ছিল 25 years ago. Find the sum of the present ages of Aditya and Anjali. Present ages sum. তার আগে দেখো এরকম অঙ্ক রেশিওর আমরা একটু আগেই করলাম। এখানে না কি করতে হবে দেখো, এই পার্থক্যটা আমরা কত পাচ্ছি, এটা পাচ্ছি 2, আর এই পার্থক্যটা কত পাচ্ছি 1। আমি বলেছিলাম এই পার্থক্য দিয়ে এদেরকে মাল্টিপ্লাই করো 3:1, আর ওই পার্থক্য দিয়ে এদেরকে মাল্টিপ্লাই করো 4:2। এবার দেখো তুমি কিন্তু ডিফারেন্সটা সেম পেয়ে যাচ্ছ, পাচ্ছ কিনা? কত ডিফারেন্স? 2। এখানে কত বলো? এখানে ডিফারেন্স 2। কিন্তু তোমাদের কাছে এইটা হচ্ছে প্রেজেন্ট, এইটা হচ্ছে প্রেজেন্ট, আর এটা হচ্ছে 25 বছর আগে, এটা হচ্ছে 25 বছর আগে। তাহলে তোমরা দেখো এই 2 রেশিওটাই আমরা বলতে পারি 25 ইয়ার্স, কেননা এই যে তফাৎটা তৈরি হয়েছে 25 বছরের তফাতের জন্য। তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা কি করবে একটু বলো। 2টা যদি আমাদের 25 বছর হয়, চেয়েছে কিন্তু ফাইন্ড দ্য সাম অফ দ্য প্রেজেন্টেজ অফ আদিত্য এন্ড অঞ্জলি। আচ্ছা প্রেজেন্টেজের সাম কত? নিশ্চয়ই 6। তাহলে বলো 2টা যদি 25 ইয়ার্স হয়, 6টা কত হবে? 3 টাইমস 75 ইয়ার্স করে দাও। 6টা কত হবে? নিশ্চয়ই 75 ইয়ার্স, তাই না? তাই না? এটা তো কি, এটা দেখো 25 বছর, 25 বছর আগে, আর এটা 25 বছর পরে, রাইট? 25 ইয়ার্স এগো দ্য রেশিও অফ দ্য এজেস অফ আদিত্য এন্ড অঞ্জলি ওয়াজ 3:1। তাহলে এটা 25 বছর আগে 3:1। এটা আমরা কি দেখলাম? তার মানে এটা প্রেজেন্ট, 2:1টা প্রেজেন্ট। এদের পার্থক্য কত পেলাম? 2। 2 দিয়ে এটাকে গুণ করলাম, 2 দিয়ে এটাকে গুণ করলাম, কত হচ্ছে বলো? 2 2 4, 2 1 2। আর এটা কত? 1 ছিল, 1 দিয়ে গুণ করলাম, 3:1ই হলো। পার্থক্য 2, পার্থক্য 2, সরি পার্থক্যটা তো 1 দেখতে পাচ্ছি, তাই না? আমি লেখাটা একটু ভুল দেখছি, পার্থক্যটা তো 1, রাইট? পার্থক্য যদি 1 হয়, তাই বলছি অপশন মিলছে না কেন? পার্থক্যটা যদি 1 হয়, দেখো 3 আর 4 আর 1 আর 2, আমি কি দেখছিলাম? 1। এদের মধ্যে পার্থক্যটা দেখে নিচ্ছিলাম, এদের মধ্যে পার্থক্যটা বারবার মাথায় আসছিল, দরকার নেই। এর পার্থক্য 1, এদের পার্থক্য 1, তাহলে 1 রেশিওটাই কত হচ্ছে? 25, তাই না? একটু ভুল দেখলাম আমি। এদের পার্থক্যটা কেন দেখবে? এই পার্থক্যটা দেখবে 1, আর এই পার্থক্যটা দেখবে 1, তাহলে একটাই 25। প্রেজেন্টেজের যোগফল কত বলো? 6। দেখো যেটা মিস্টেকটা আমি এখানে করলাম তোমাদেরকে বোঝাতে বোঝাতে, সেটা কিন্তু তোমারও পরীক্ষা হলে হতে পারে, তোমারও পরীক্ষা হলে হতে পারে। তার জন্য কিন্তু পিছিয়ে যাবে না, তুমি এক ঝলক দেখে নাও কোথায় ভুল হলো। আচ্ছা এদের তফাৎ 1, এদের তফাৎ 1, একটাই তো 25 বছর বলছে, তাহলে 6টা কত চেয়েছে? নিশ্চয়ই 6 হচ্ছে টোটাল, সেক্ষেত্রে 6টা হবে 25 × 50, মানে 25 × 6 হয়ে যাচ্ছে আমাদের সরাসরি 150। 150 কিন্তু অপশানে আছে, 150 কিন্তু অপশানে আছে। তাহলে কি বুঝতে হবে? এরকম যদি ভুল হয়ে যায় পরীক্ষা হলে, তোমাকে কিন্তু এক ঝলক, তুমি কেটে কুটে আবার নতুন করে করতে যাও না, এক ঝলক স্টেপটা দেখে নাও যে কোন জায়গাটা ধরা ভুল হলো। হতেই পারে মিস্টেক, কিন্তু ধরাও পড়ে যাবে যদি তুমি দ্বিতীয়বার মাইনিউটলি দেখো। ওকে, কোনো চিন্তা নেই। রেশিও দিয়ে এই অঙ্কগুলো আমরা এইভাবেই করব, এই অ্যাপ্রোচেই করব। এদের তফাৎ দিয়ে এদের গুণ করব, এদের তফাৎ দিয়ে একে গুণ করব, এই রেশিওকে। পরবর্তীকালে কিন্তু এই রেশিওটা আমরা ভুলে যাব, এই রেশিওটা আমাদের কাছে ইনভ্যালিড। আমাদের কাছে ভ্যালিড রেশিও 25 বছর আগে এটা, প্রেজেন্টলি এটা। এইটুকু মাথায় রাখো, ব্যাস, আর কোনো চিন্তা করতেই হবে না। ঠিক আছে, চলে আসলাম পরের অঙ্কে। কি বলছে দেখো, বলছে দ্য প্রাইস অফ ইলেকট্রিসিটি হ্যাজ বিন ইনক্রিজ বাই 25%। ওকে, ইফ এ পার্সন ওয়ান্টস টু কিপ দ্য এক্সপেন্ডিচার সেম, সে যদি তার এক্সপেন্ডিচারটা সেম রাখতে চায়, দেন দ্য পার্সেন্টেজ রিডাকশন ইন ইউজ অফ ইলেকট্রিসিটি শুড বি। কত ইলেকট্রিসিটির ইউজ তাকে কমাতে হবে, কত পার্সেন্ট কমাতে হবে? আচ্ছা 25%, তাই না? তাহলে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা কি জানি? 1/4। তাহলে দেখা যাচ্ছে তোমার ইলেকট্রিসিটি প্রাইস কিন্তু, বিল কিন্তু বেড়ে গেছে। 4-এর জায়গায় কত হয়েছে বলো? 4-এর জায়গায় 5 হয়ে গেছে। কিন্তু তুমি যদি নেট এফেক্ট সেম রাখতে চাও, যদি তুমি ইলেকট্রিকের জন্য বরাদ্দ খরচ সেম রাখতে চাও, তাহলে এটাকে উল্টে দিয়ে নাও, এটাকে উল্টে দিয়ে রেশিওটাকে উল্টে দাও। কেন? দেখো 4×5 20 হয়, 4×5 20 হয়, আগের খরচও 20, এখনকার খরচও 20। তাহলে দেখো ব্যবহার কত কমাতে হচ্ছে, 5-এর বদলে 4 করতে হলো, ব্যবহার কমাতে হলো 1, তাই না? 1 কমাতে হলো 5 ব্যবহার, 5 ইউনিটের ক্ষেত্রে ব্যবহার কমাতে হলো 1। তাহলে 100-র জন্য কত কমাতে হবে? 100-র জন্য কত কমাতে হবে? ডেফিনেটলি 20%।
100-র জন্য কত কত কমাতে হবে? ডেফিনেটলি 20%। দেখো তো একদম ক্লিয়ার হলো কিনা? 100-র জন্য কত কমাতে হবে? ডেফিনেটলি 20%। একদম পরিষ্কার, জলের মতো ক্লিয়ার? একটু জানাও, জলের মতো পরিষ্কার একটু জানাও, ঠিক আছে? যাতে কোনো সমস্যা না হয় ভালো করে বুঝে নাও, কোনো ফর্মুলা নয় এখানে। অনেকে সাকসেসিভের ফর্মুলা দিয়ে করে, অনেকে এক্স ধরে করে, অনেকে নিজস্ব বইতে কিছু ফর্মুলা থাকে লেখা থাকে সেখান থেকে করে, অনেকে পার্সেন্টেজের কনসেপ্টে করে। তুমি যে কোনো একটা করতে পারো। পার্সেন্টেজের কনসেপ্ট আর রেশিও কনসেপ্ট মোরলেস একই। পার্সেন্টেজটাকে আমরা ছোট করে নিয়ে করলাম, আর তুমি যদি রেশিও নিয়ে করো মানে পার্সেন্টেজটাকে তুমি ছোট করলে, আর যদি পার্সেন্টেজটাকে রেখে দাও তাহলে রেশিও নিয়ে করলে না, তুমি ডিরেক্ট পার্সেন্টেজ নিয়ে করলে। এই হচ্ছে তফাৎ। চলে গেলাম পরের অঙ্কে। A reduction of 20% in the price of sugar enables me to purchase 5 kg more. ফলো করো কি বলছে। 20% দাম কিন্তু কমেছে, যথারীতি নির্দিষ্ট টাকায় আমরা এখন বেশি জিনিস পাবো, তাই না? হলো পারচেজ 5 কেজি মোর ফর ₹600। বলছে 5 কেজি কিন্তু বেশি পাওয়া যাচ্ছে 600 টাকা। দ্য প্রাইস অফ সুগার পার কেজি বিফোর রিডাকশন অফ প্রাইসেস। বলছে যে পার কেজি সুগারের দাম হ্রাসের আগে কত ছিল। তুমি কি করবে দেখো, চিন্তা ভাবনাটা কিরম রাখবে। দেখতে পাচ্ছি 20% প্রাইস রিডাকশন হয়েছে, মানে 1/5 কমেছে। 5 যেটা প্রাইস ছিল সেটা কত হয়েছে বলো? 4 হয়েছে। তার মানে প্রাইস রেশিও কত? প্রাইস রেশিও ডেফিনেটলি 5:4। তাহলে বলো তো কোয়ান্টিটি রেশিও কত হবে? পরিমাণের অনুপাত কত হবে? জাস্ট উল্টাবে। কেন বলো? প্রাইস রেশিও আর কোয়ান্টিটি রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতে সম্পর্কিত। একটা বাড়লে যদি আরেকটা কমে, একটা কমলে যদি আরেকটা বাড়ে, সেটাকে আমরা সবসময় ব্যস্তানুপাতিক সম্পর্ক বলি। আচ্ছা দেখো তো কত রেশিওতে বেশি পাওয়া যাচ্ছে? 1। এটাই অঙ্কে কত বলছে? এটাই অঙ্কে 5 কেজি বলছে। তাহলে 1 রেশিওটা যদি 5 কেজি হয়, তোমরা বলো তো একটা 5 কেজি, তাহলে 4 রেশিওটা কত হবে? নিশ্চয়ই 20 কেজি। 4 রেশিওটা কত হবে? নিশ্চয়ই 20 কেজি। এবার এখান থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন হতে পারে, প্রশ্নটা ভালো করে খেয়াল করো। দ্য প্রাইস অফ সুগার পার কেজি বিফোর রিডাকশন, তার মানে আগে কত কেজি পাওয়া যেত? 20 কেজি। এখন কত কেজি পাওয়া যাচ্ছে? 25 কেজি। কিন্তু আমার তো হিসেবটা আগের করতে হবে। তাহলে 600 টাকায় পাওয়া যাচ্ছিল 20 কেজি আগে। তাহলে পার কেজির দাম কত বলো? পার কেজির দাম কত? নিশ্চয়ই 30। তার মানে 30 টাকা হচ্ছে আগের দাম পার কেজি, মানে দাম কমে যাওয়ার আগে 30 টাকা পার কেজি ছিল। দাম কমে যাওয়ার আগে 30 টাকা পার কেজি ছিল, কিন্তু কমে গিয়ে কত হয়েছে? তখন তুমি 600কে 25 দিয়ে ভাগ করবে, কমে যাওয়ার পর পার কেজি তুমি পেয়ে যাবে। নিশ্চয়ই তোমার দামটা 30-এর কম হবে, তাই না? নিশ্চয়ই দামটা 30-এর কম হবে। তো দেখো এইভাবে যদি আমরা রেশিও দিয়ে ভাবি, আমাদের কোনো এক্সট্রা ফর্মুলা মনে করতে হচ্ছে না, এক্স ধরে সলিউশন করতে হচ্ছে না, জায়গা নষ্ট হচ্ছে না। যত বেশি তুমি সলিউশন করবে, এক্স ধরে লাইনের পর লাইন করবে, প্রত্যেকটা লাইনে তাড়াহুড়োর মধ্যে পরীক্ষা হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। একটু মাথায় রাখো, আমি বলছি এই বিষয়গুলো যদি মাথায় রেখে এগো, অঙ্ক পরীক্ষা কিন্তু অনেক অনেক ভালো হবে আগের তুলনায়। সেটাই কিন্তু কাম্য চাকরিটা পাওয়ার জন্য। চলে আসলাম পরের অঙ্কে। মানিশ বট সাম অরেঞ্জেস অ্যাট ₹40। ওকে, এ ডজন অ্যান্ড অ্যান ইকুয়াল নাম্বার অফ ₹30 এ ডজন। তাহলে কি করেছে? 40 টাকা ডজন, 40 টাকা ডজন এবং 30 টাকা ডজন, দুরকম অরেঞ্জ কিনেছে ইকুয়াল নাম্বার। ভালো করে বুঝবে, ইকুয়াল নাম্বার কিন্তু। হ্যাঁ, হি সোল্ড দেম অ্যাট ₹45 এ ডজন। সে বিক্রি করছে প্রত্যেক ডজন 45 হিসেবে, অ্যান্ড মেড এ প্রফিট অফ ₹480, এবং সেখান থেকে সে প্রফিট করেছে 480 টাকা। দ্য নাম্বার অফ ডজনস হি বট, সে কত ডজন কিন্তু কিনেছিল। তাহলে দেখ, আমি একটা জিনিস বলছি, এখানে 40 টাকা ডজন আর এটা 30 টাকা ডজন, একই নাম্বার কিনেছে, একই তোমার পরিমাণ কিনেছে। একই পরিমাণ কিনেছে মানে এটা 1 ডজনের দাম, এটা 1 ডজনের দাম, আর এটাও কিন্তু 1 ডজনের দাম। ঠিক আছে, এটাও কিন্তু 1 ডজনের দাম। তাহলে সমান নাম্বার যদি কেনে, তাহলে নাম্বারটাকে তোমার সমান করতে হবে। নাম্বারটাকে সমান করতে গেলে কি করবে? তুমি দেখো, নাম্বারটাকে সমান করতে গেলে তুমি এক কাজ করো, 1 ডজন করেই কেনো, ইকুয়াল নাম্বার অফ। তাহলে তুমি বলো টোটাল 2 ডজনের দাম কত?
টোটাল 2 ডজনের দাম কত? আমি ডজনেই যাচ্ছি, যদি আমি একটার দাম বার করি ক্যালকুলেশন বেশি হবে। তাহলে টোটাল 1 ডজন এবং 1 ডজন কেনা হলো, 2 ডজন কিনলো, 2 ডজন কিনলো 40 টাকায় এবং 30 টাকায়, মানে 40 আর 30 যোগ করে দাও 70 টাকা। 2 ডজনের দাম কিন্তু 70 টাকা, ঠিক আছে। কিন্তু পার ডজন কত করে বিক্রি করলো বলো? 45 টাকা প্রতি ডজন। কিন্তু যখন বিক্রি করছে, এটা ইন কেস অফ বাই, কিন্তু এটা ইন কেস অফ সেল, তাই না? কিন্তু 2 ডজন যখন সেল করছে তখন দাম কত পাচ্ছে বলো? দাম পেয়ে যাচ্ছে কিন্তু 45 দ্বিগুণে 90। 45 দ্বিগুণে কত পেয়ে যাচ্ছে? 90। এবার একটু তাকাও, 70-এর জায়গায় 90-এ বিক্রি, তাহলে 20 টাকা প্রফিট, 20 টাকা প্রফিট। এবার তোমরা বলো কত ডজন কিনে বিক্রি করে 20 টাকা প্রফিট হলো? 2 ডজন। 2 ডজন কিনে বিক্রি করে কিন্তু 20 টাকা প্রফিট হলো, ভালো করে বুঝবে। তার মানে 20 টাকা প্রফিট হলো, 2 ডজন কিনেছে, 2 ডজন বিক্রি করেছে, তাহলে 20 টাকা প্রফিট 2 ডজনে, রাইট? প্রফিট করতে হবে কত? 480। প্রফিট করতে হবে কত? 480। দেখো তো কত ডজন কিনে বিক্রি করতে হবে? 20-র কত গুণ? এটা 20-র কত গুণ? আমি দেখতে পাচ্ছি 20-র 2, এটা হয়ে যাচ্ছে 24 গুণ। তুমি এটাকে 24 গুণ করে দাও। 2-কে 24 গুণ করলে 48 ডজন। 2-কে 24 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 48 ডজন। দেখো তো এখানে আমি এক্সট্রা কি চিন্তা ভাবনা করব? সব থেকে বড় কথা, অঙ্ক কিন্তু আমাকে একটা জায়গায় একটু সহজ করে দিয়েছে। যদি আমরা ভাবতে পারি, সমান বলেছে, দেখো এই যে অ্যান ইকুয়াল নাম্বার, তাহলে আমি কি করলাম? এটাও 1 ডজন, এটাও 1 ডজন, তো তার 2 ডজন কেনা হলো 70 টাকায়, কেন বলো? 40 আর 30 বিক্রি হলো 45 করে হলে 90 টাকায়। তাহলে 20 টাকা প্রফিট করেছে 2 ডজনের ক্ষেত্রে, তোমার 20 টাকা প্রফিট করেছে 2 ডজন কিনে বিক্রি করে। তাহলে 480 টাকা প্রফিট করতে গেলে ঠিক 24 গুণ কত ডজন তোমার কিনে বিক্রি করতে হবে? 48 ডজন। এখানে বলেছে যে দ্য নাম্বার অফ অরেঞ্জেস হি বট ওয়াজ, সে কত অরেঞ্জেস কিনেছিল, ডজনে বলতে বলেছে, তাহলে 48 ডজন কিনেছিল। দেখো তো কতটা সহজ। হ্যাঁ, ক্যালকুলেশনটা একটু 40 90, তোমাকে কত গুণ? 24 গুণ এটা, তাই তুমি এটাকে 24 গুণ করছো, বা এটা 10 ভাগের 1 ভাগ 2, 20টা 20 10 ভাগের 1 ভাগ 2, তুমি 480 10 ভাগের 1 ভাগ করে দিতে পারো, তাতেও 48। যেভাবে করবে আনসার তোমার 48ই আসবে। এত সহজে করা যায়, যেখানে ইকুয়াল নাম্বারটা দিয়ে অঙ্কটাকে মনে হয় যেন একটু জটিল করলো, কিন্তু আসলে তুমি তোমার সপক্ষে নিয়ে নিলে। অঙ্কটা তোমার বিপক্ষে যাওয়ার কথা ছিল, তুমি তোমার সপক্ষে নিয়ে নিলে জিনিসটাকে সহজ করে দিয়ে, তাই না? চলো নেক্সট কি বলছে আমরা একটু দেখে নিই পরেরটা। বাজাজ ইলেকট্রনিক্স সোল্ড 2 মাইক্রোওয়েভ ওভেন্স ₹4800 each. On one, it gained 20%, and on other, it lost 20%. Find the gain or loss percentage for the whole transaction. আবার বলছি, এটার জন্য ছেলে মেয়েরা অনেকে আছো তোমরা যারা ফর্মুলা মুখস্থ করো। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট রাখছি, কোনো ফর্মুলা মুখস্থ করে পরীক্ষা হলে যেও না, এক্সেপ্ট অ্যাডভান্স ম্যাথ, মেনসুরেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা, তোমার ফর্মুলা মুখস্থ করতে হবে। খুব বেসিক জিনিস আসে, জটিল জিনিস আসে না। তো সেক্ষেত্রে কি ভাববো বলো? 20% তোমার হয়ে যাচ্ছে গেন। 20% গেন মানে 1/5 লাভ, আবার 20% লস মানে 1/5 লস। তাহলে 5-এ যদি লাভ করে 1, কততে বিক্রি করতে হবে? 6 সিপি। কততে বিক্রি করতে হবে? 6 সিপি। আবার 5-এ যদি 1 লস করে, কততে বিক্রি করতে হবে? 4 এসপি। কততে বিক্রি করতে হবে? 4 এসপি। ঠিক আছে, দেখো তাহলে আমি পরিষ্কার বুঝতে পারছি যে এইটা কিন্তু সমান, মানে এসপি, দেখো সোল্ড, সেলিং প্রাইসটা সমান। সেলিং প্রাইসটা সমান বলে আমরা কি করছি জানো? এই দুটোকে সমান করে দেবো। একে 2 দিয়ে গুণ করব, যথারীতি একেও 2 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করব, কারণ আমি চাইছি এটাও 12, এটাকেও 12 বানাতে, এটাকেও 3 দিয়ে গুণ করব। তাহলে আমি দেখতে পাচ্ছি 5 দুগুণে 10, 3 5-এ 15, হয়ে গেল 25 টোটাল ভ্যালু। 6 দুগুণে 12, 3 4-এ 12, টোটাল হয়ে গেল 24। টোটাল হয়ে গেল 24। তাহলে 25-এর জিনিস কততে বিক্রি? 25-এর জিনিস কিন্তু বিক্রি 1 কম। 25-এর জিনিস কিন্তু বিক্রি 1 কমে। 25-এর জিনিস বিক্রি কিন্তু 1 কমে।
তাহলে এক লস কততে বলো 25-এ, এক লস 25-এ, 100-এ কত লস, এক লস 25-এ, 100-এ কত লস, 100-এ লস কিন্তু 4%। আমি জানি ফর্মুলা করলেও তোমাদের একই আনসার আসবে, কিন্তু আমি বারবার বলছি যদি এই দুটো পার্সেন্টেজ চেঞ্জ করে দেয়, তাহলে একটা 20% গেন আর একটা 10% লস, তখন কিন্তু কোনো ফর্মুলা কাজে লাগবে না। তখন আমাদের এই রেশিওর সিম্পল কনসেপ্টটা তোমাকে জলের মতো অঙ্ক করতে সাহায্য করবে। কেন আজকের এই ভিডিও, এই জায়গাগুলো তোমাকে রেকটিফাই করতে হবে। আমি বারবার বলছি এই পার্সেন্টেজটা কিন্তু চেঞ্জ করে দেওয়ার প্রবণতা এখন বেশি। একটা পার্সেন্টেজ অফ প্রফিট, আরেকটা পার্সেন্টেজ অফ লস, দুটো আলাদা। সেক্ষেত্রে কিন্তু কোনো ফর্মুলা চলবে না, তোমরা কোনো ফর্মুলা জানো না তার জন্য। সেই জন্য কি করা উচিত, এই অ্যাপ্রোচটা সেক্ষেত্রেও প্রযোজ্য, এই ক্ষেত্রেও প্রযোজ্য, যেভাবে ঘোরাক সব ক্ষেত্রে প্রযোজ্য। আমার বক্তব্য একটাই, আমি এমন একটা প্রসেস শিখবো, অঙ্ক যদি একটু ঘোরায়ও তাতে কিছু যায় আসে না, আমি এই প্রসেসেই কিন্তু ঝড় তুলে দেব, ওড়াবো অঙ্ক। সেটা সম্ভব কখন, যখন এই ধারণাগুলো তোমার কাছে জলের মতো পরিষ্কার থাকবে। চলে আসলাম নেক্সট, কি বলছে, Ankit goes to college at 20 km/h and reaches college 4 minutes late। খুব কমন প্রশ্ন। 20 কিলোমিটার গতিবেগে গেল, 4 মিনিট লেটে পৌঁছালো। নেক্সট টাইম she goes at 25 km/h, পরে কিন্তু সে গেল 25 km/h গতিবেগে, কিন্তু পৌঁছালো 2 মিনিট আর্লি, 2 মিনিট আগে পৌঁছে গেল আগের তুলনায়, মানে শিডিউল টাইমের তুলনায়। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ হার কলেজ, ডিস্টেন্স কত বলতে হবে। তাহলে আমি কি করব, 20 কিলোমিটার গতিবেগ, 25 কিলোমিটার গতিবেগ। দেখি তো অঙ্কিতের স্পিড রেশিও কত, প্রথমটা ছিল 20, পরেরটা ছিল 25। অঙ্কিতের স্পিড রেশিও কত, প্রথমটা ছিল 20, পরেরটা হলো 25। তাহলে বলো তো একটু কাটাকুটি করি, 5 দিয়ে কাটো 4, 5 দিয়ে কাটো 5, এটা কি রেশিও পেলাম, এটা কিন্তু স্পিড রেশিও পেলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা স্পিড রেশিও পেলাম। তাহলে বলো তো টাইম রেশিও কি হবে, মাই ডিয়ার স্টুডেন্টস টাইম রেশিও হয়ে যাবে 5:4, টাইম রেশিও হয়ে যাবে 5:4, বোঝা গেল, টাইম রেশিও হয়ে যাবে কিন্তু 5:4। এবার দেখো এখানে এখানে সময়ের পার্থক্যটা কত, 1, রাইট। কেন বলো, আমরা কেন স্পিড রেশিও আর টাইম রেশিও উল্টালাম, তোমরা সবাই জানো তোমার গতিবেগের অনুপাত সময়ের অনুপাতের সঙ্গে ব্যস্ত অনুপাতে সম্পর্কিত থাকে। তাহলে যদি আমরা গতিবেগের অনুপাতটা 4:5 পাই, তাহলে কেন সময়ের অনুপাতটা 5:4 পাবো না, জাস্ট উল্টে দেবো, ব্যস্ত অনুপাত পেয়ে যাব। এবার এই 1 ইউনিট টাইমটাই কিন্তু 4 মিনিট লেট আর 2 মিনিট আর্লি, 4 আর 2 টোটাল 6 মিনিটকে বোঝাচ্ছে। এবার তোমার মনে সঙ্গে সঙ্গে প্রশ্ন যে স্যার আপনি কেন যোগ করলেন, একটা লেট আর একটা আর্লি ছিল, তাও যোগ করলেন কেন। সাপোজ ধরো শিডিউল টাইম হচ্ছে 10টা, ঠিক আছে, একবার পৌঁছলো 10টা বেজে 4 মিনিটে, আরেকবার পৌঁছলো 9টা বেজে 58 মিনিটে। এবার তুমি বলো তো এই দুটো টাইমের মধ্যে কত মিনিটের গ্যাপ, নিশ্চয়ই 6 মিনিট, 10টা 4 আর 9টা 58, নিশ্চয়ই 6 মিনিটের গ্যাপ। তাই জন্য এক রেশিওটা হয়ে যাবে 6 মিনিট। এক রেশিওটা যদি 6 মিনিট হয়ে যায়, তোমরাই বলো এক রেশিওটা 6 মিনিট, তাহলে 5 রেশিওটা কত হবে, 5 রেশিওটা হয়ে যাবে সরাসরি 30 মিনিট, 5 রেশিওটা হয়ে যাবে সরাসরি 30 মিনিট। 30 মিনিট মানে কত ঘন্টা বলো, নিশ্চয়ই হাফ ঘন্টা। 30কে 60 দিয়ে ভাগ করলে আমরা হাফ ঘন্টা পাবো। সেক্ষেত্রে ডিস্টেন্স কত পাচ্ছি, সেক্ষেত্রে ডিস্টেন্স পাবো নিশ্চয়ই গতিবেগ ছিল 20 কিলোমিটার ইন্টু টাইম, টাইমটা কত বলো, হাফ ঘন্টা, কাটাকুটি করলে নিশ্চয়ই 10 কিলোমিটার। তাহলে দূরত্বটা কত ছিল, দূরত্বটা কিন্তু 10 কিলোমিটার ছিল। দূরত্বটা কত ছিল মাই ডিয়ার স্টুডেন্টস, দূরত্বটা কিন্তু 10 কিলোমিটার ছিল। তাহলে কিভাবে ভাবছি আমরা, কি ফর্মুলা ব্যবহার করছি, দেখো আমি কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র সম্পর্কগুলোকে কাজে লাগাচ্ছে। কিরকম সম্পর্ক, স্পিড আর টাইমের সম্পর্ক কি, আমরা স্পিড রেশিও বার করে নিলাম 4:5, টাইম রেশিও 5:4, তফাৎ কত 1, সেটাই 6 মিনিট। তাহলে 5টা কত, 30 মিনিট, 30 মিনিট মানে হাফ আওয়ার, 20 কিলোমিটার গতিবেগে হাফ আওয়ারে কতটা যাবে, 10। তুমি যদি বলো স্যার এইটা যদি ধরি, হ্যাঁ 4 × 24, 25 × 24/60 করে দেখো, তাতেও 10 হবে, তাতেও মাই ডিয়ার স্টুডেন্টস 10 হবে, হ্যাঁ কি না, একদম পরিষ্কার জলের মতো ক্লিয়ার। জানাও, মানে এই কনসেপ্টগুলো যদি তোমাদের একবার ক্লিয়ার হয়ে যায় না, আমার মনে হয় না এই অঙ্ক করতে তোমার খাতা পেন লাগবে, এত বড় কথা বললাম।
স্যার খাতা পেন লাগবে না? না, লাগবে না। 20-25 4:5 5:4 তফাৎ এক, সেটাই 6 মিনিট, 5টা কত 30, 20 কিলোমিটার গতিবেগে 30 মিনিটে যাবে 10 কিলোমিটার। তুমি বলো কোথায় খাতা পেন লাগবে? লাগবে না। নিজের ওপর একটু ভরসা রাখো, সামনেই পরীক্ষা। এখন কিন্তু খুব বেশি কনফিউজ হলে হবে না, যেটা শিখছো সলিড শেখো, হয়ে যাবে। এ ট্রেন passes a station in 30 seconds. স্টেশন মানে প্ল্যাটফর্ম বলতে চেয়েছে, in 30 seconds, and a man standing on the platform in 20 seconds. If the speed of the train 54 km/h, what is the length of the platform? আচ্ছা, তাহলে ট্রেন যখন প্ল্যাটফর্মকে ক্রস করে তখন কিন্তু দুটো লেন্থকেই ক্রস করে। কত সেকেন্ডে ক্রস করছে বলো? কত সেকেন্ডে ক্রস করছে? 36 সেকেন্ডে। কিন্তু যখন কোনো দাঁড়িয়ে থাকা মানুষকে ক্রস করে তখন কিন্তু ট্রেন শুধুমাত্র নিজের লেন্থকে ক্রস করে। তখন কিন্তু ট্রেন শুধুমাত্র নিজের লেন্থকে ক্রস করে। দেখো তো, যদি আমি এদের পার্থক্য করি তাহলে প্ল্যাটফর্ম ক্রস করতে কত সেকেন্ড লাগছে? প্ল্যাটফর্ম ক্রস করতে 16 সেকেন্ড লাগছে। প্ল্যাটফর্ম ক্রস করতে 16 সেকেন্ড লাগছে। কত গতিবেগে? 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাহলে দেখে নাও তো, 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে 16 সেকেন্ডে কতটা যাবে? আমি দেখতে পাচ্ছি 54 কিলোমিটার মানে 54 × 5/18 মিটার পার সেকেন্ড ইন্টু 16, গতিবেগ ইন্টু টাইম করলেই আমরা ডিস্টেন্স পেয়ে যাব। 8 দিয়ে কাটলে 3 8 54, 5 80, 3 80 মানে 3 8 24 মানে 240 মিটার। তার মানে বোঝাই গেল প্ল্যাটফর্মের লেন্থ কিন্তু 240 মিটার। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এতটাই সহজে করা যায়। বইতে ফর্মুলা করা আছে, আমি বলছি ফর্মুলার কোনো প্রয়োজন নেই। ট্রেন যখন প্ল্যাটফর্মকে ক্রস করে নিজের লেন্থ এবং প্ল্যাটফর্মকে দুটোকে মিলিয়ে ক্রস করে। যখন কোনো মানুষকে, দাঁড়িয়ে থাকা মানুষকে ক্রস করবে তখন শুধুমাত্র নিজের লেন্থ ক্রস করবে। তাহলে প্ল্যাটফর্মকে ক্রস করতে পড়ে আছে, দেখো কত সময় লাগছে? 16 সেকেন্ড। 54 কিলোমিটার গতিবেগে 16 সেকেন্ডে কতটা যায় একটু দেখে নাও। 54 কিলোমিটার গতিবেগে 16 সেকেন্ডে কতটা যায় দেখো, আমরা দেখে নিলাম 240 মিটার যায়, এবং 240 মিটার যায় মানেই 240 মিটারই কিন্তু প্ল্যাটফর্মের লেন্থ, এবং সেটাকেই কভার করে 16 সেকেন্ডে। আশা করি একদম ক্লিয়ার। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস একদম ক্লিয়ার। চলে আসছি, অ্যান অবজারভার 1.6 মিটার টল is 20√3 মিটার, 20√3 মিটার অবশ্যই হবে, মিটার অ্যাওয়ে ফ্রম এ টাওয়ার। ঠিক আছে। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম হিজ আই টু দ্য টপ অফ দ্য টাওয়ার ইজ 30 ডিগ্রি। দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ, ফলো করো। বলছে অ্যান অবজারভার 1.6, অবজারভার দিলাম যার হাইট কিন্তু 1.6 মিটার, ওকে, টল ইজ 20√3 মিটার অ্যাওয়ে ফ্রম এ টাওয়ার, 20√3 মিটার অ্যাওয়ে ফ্রম এ টাওয়ার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম হিজ আই টু দ্য টপ অফ দ্য টাওয়ার ইজ 30 ডিগ্রি। তার মানে এটা বলে দিয়েছে 30 ডিগ্রি। তার মানে দেখো, এই যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্টস পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ধরনের পরীক্ষায় খুব আসছে। এটা 20√3 মানে কিন্তু এটাও 20√3। ঠিক আছে, এবার তোমাদের আমি শিখিয়েছিলাম বিভিন্ন ভিডিওতে, আগেও দেখিয়েছি, যদি আমি কম্পেয়ার করি 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে, আমরা উল্টো দিকের বাহুগুলোর রেশিও কত জানি? 1:√3:2। খেয়াল করো, 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি। 60 ডিগ্রির উল্টো দিকে কত গো বাহুর সংখ্যা, মানে বাহুর লেন্থটা কত? 20√3। তাহলে 60 ডিগ্রি মানে এটা, তার মানে √3টাই হচ্ছে 20√3, √3টাই হচ্ছে 20√3। তাহলে 30 ডিগ্রি উল্টো দিকে কত হবে? 1। 30 ডিগ্রি উল্টো দিকে কত হবে? নিশ্চয়ই 1। তাহলে 1√3টা যদি 20√3 হয় তাহলে 1 রেশিওটা নিশ্চয়ই 20। তাহলে এটা হয়ে গেল 1 রেশিওটা কত হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস? 20 মিটার। 1 রেশিওটা হয়ে যাবে নিশ্চয়ই 20 মিটার। আচ্ছা, এটা 20 মিটার, এটা 1.6 মিটার, মানে এটাও 1.6 মিটার। একটু তাকাও, লেন্থটা যদিও এর তুলনায় এটা অনেক বড় আঁকা উচিত, তবুও জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য অত বড় ছবি আঁকা তো সম্ভব নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 রেশিওটা 20, তার মানে এই পুরোটা হচ্ছে 20 মিটার এবং এটা হচ্ছে 1.6 মিটার। দ্য হাইট অফ দ্য টাওয়ার চেয়েছে। দেখো কম্পেয়ার করলাম, যদি কম্পেয়ার করি √3টা যদি 20√3 হয়, একটা 20 আর দুইটা কত? 40। রাইট, শুধু কম্পেয়ার করে মানে হাইপোটেনিউসটা এটা হয়ে যাবে 40।
যেহেতু এটা 90 ডিগ্রি ছিল, সেক্ষেত্রে কম্পেয়ার করে আনসার হয়ে যায়। না তোমার tan এর ভ্যালু জানতে হবে, না cot এর ভ্যালু জানতে হবে, না sin cos sec cot, কিছুই ভ্যালু জানতে হবে না, জাস্ট কম্পেয়ার করব আনসার। তাহলে টাওয়ারের হাইট কত হবে? টাওয়ার তো এই পুরোটা, মাই ডিয়ার স্টুডেন্টস, টাওয়ার তো এই পুরোটা, তাই না? এই যে পুরোটা হচ্ছে টাওয়ার, এই পুরোটা কিন্তু টাওয়ার। আমি দেখতে পাচ্ছি এইটুখানি বেরিয়ে গেল 1.6 এবং এইটুখানি বেরিয়ে গেল 20। তাহলে টাওয়ারের হাইট নিশ্চয়ই যোগ করলেই আমরা পেয়ে যাব, টাওয়ারের হাইট নিশ্চয়ই আমরা যোগ করলে পেয়ে যাব, কত পাবো বলো? 21.6 মিটার। মাই ডিয়ার স্টুডেন্টস, অপশন এ আমাদের একদম সঠিক আনসার। অপশন এ আমাদের একদম সঠিক আনসার। দেখো এইভাবে বোঝো, এইভাবে বুঝলে কি হবে? আবার বলছি, কোনো কিছু ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল ভ্যালু মুখস্থ রাখতেই হবে একদম, সেই বিষয়টা কিন্তু এখানে নয়। হাইট অ্যান্ড ডিসটেন্সের অঙ্ক কিন্তু আমরা উচ্চতা এবং দূরত্বের অঙ্ক আমরা এইভাবেই খুব ইজিলি করতে পারি। হাইট অ্যান্ড ডিস্টেন্স অ্যাপ্রোচ বলে দিলাম, সব অঙ্কে তুমি এই কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারো যদি শিখে যাও তো। কি বলছে? 3 partners shared the profit in a business in the ratio 5:7:8. Okay, they had partners for 14 months, 8 months and 7 months respectively. What is the ratio of their investment? Investment ratio কি হবে? আমরা কি জানি? ইনভেস্টমেন্ট রেশিও, আমরা জানি ইনভেস্টমেন্ট রেশিও ইকুয়াল টু, বা ইনভেস্টমেন্ট রেশিও ইনটু টাইম রেশিও, এটা কিন্তু আমরা জানি ইকুয়াল টু প্রফিট রেশিও, মনে থাকবে? ইনভেস্টমেন্ট রেশিও ইনটু টাইম রেশিও ইকুয়াল টু প্রফিট রেশিও, এটা কিন্তু আমরা জানি তো, একদম জানি। এবার তোমার কাছে কি দেওয়া আছে? প্রফিট রেশিও এটা, তাহলে আমাদের কি বার করতে হবে? টাইম দেওয়া আছে, তাহলে বের করতে হবে আমাদের ইনভেস্টমেন্ট। তাহলে এখান থেকে বলো তো, শর্টে লিখছি, ইনভেস্টমেন্ট রেশিও কি হবে? ইনভেস্টমেন্ট রেশিও ডেফিনেটলি প্রফিট রেশিও বাই টাইম রেশিও, তাই না? এবার জাস্ট রেশিও গুলো বসিয়ে দাও, প্রফিট কত? প্রথম পার্টনারের 5, প্রথম পার্টনারের প্রফিট কিন্তু 5, ঠিক আছে? বলো তো প্রথম পার্টনারের টাইম কত? 14 মান্থ, তাহলে 5/14 ইস টু, আমি ইনভেস্টমেন্ট রেশিও ফাইন্ড করছি। দ্বিতীয় পার্টনারের প্রফিট কত বলো? 7, দ্বিতীয় পার্টনারের টাইম কত? 8 মান্থ। ওকে, নো প্রবলেম। তৃতীয় পার্টনারের কিন্তু প্রফিট 8, আচ্ছা টাইমটা কত বলো? টাইমটা হচ্ছে 7, টাইম হয়ে যাচ্ছে 7। দেখো একটু তাকাও সবাই। এবার রেশিওকে কিন্তু কোনোদিনে আমরা এইরকম রাখতে পারি না, তাহলে স্যার কি করব? আমি 14, 8 আর 7-এর লসাগু দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করে দেবো। 14, 8, 7-এর লসাগু হচ্ছে 56, প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করে দেবো, কারণ রেশিওকে সিম্পলিফাই করাটা কিন্তু ম্যান্ডেটারি, তোমাকে করতেই হবে সিম্পলিফাই, কোনো উপায় নেই, ঠিক আছে? সিম্পলিফাই করতেই হবে। তাহলে 14 দিয়ে কাটো, একে কত পাবো? 4, 4 14 56, 8 দিয়ে কাটলে 7, 7 8 56, 7 দিয়ে কাটলে 8, 8 7 56, তাহলে কত পেয়ে যাচ্ছি বলো? এটা 20, 4 5 20, এটা 49, 7 7 49, এটা 8 8 64, এটা 8 8 64। দেখো আমরা কিন্তু এটা পেয়ে গেলাম তাদের ইনভেস্টমেন্ট রেশিও 20, 49 এবং 64, 20, 49 এবং 64। দেখো কত সহজে করা যায়। ইনভেস্টমেন্ট আর টাইম মানেই প্রফিট, তাহলে ইনভেস্টমেন্ট মানে কি বলতে পারছি? প্রফিট বাই টাইম, টাইমটা নিচে নিয়ে আসো, যেই করে দিলে তুমি প্রফিট রেশিওগুলোকে প্রত্যেকটার ক্ষেত্রে উপরে রাখলে, টাইম রেশিওগুলোকে প্রত্যেকটার ক্ষেত্রে নিচে রাখলে, কাটাকুটি করো, আসলে এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করলাম, তারপর কাটাকুটি করে রাইট আনসার। এতটাই সহজে করা যায়, 1 লাইন 2 লাইনে আনসার করা যায়। চলো আরেকটা মেনসুরেশনের অঙ্ক। কি বলছে? দ্য রেশিও বিটুইন দ্য পেরিমিটার অ্যান্ড দ্য ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 5:1। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার তোমরা সবাই জানো 2 × L + B, যেখানে L আর Bটা হচ্ছে ওই রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ। ব্রেথ কত? ডেফিনেটলি বি। ব্রেথ কত? ডেফিনেটলি বি। এটা কত বলছে? এই রেশিওটা বলছে কিন্তু 5:1, এই রেশিওটা বলছে 5:1, ঠিক আছে? ইফ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 216 স্কোয়ার সেন্টিমিটার, এরিয়া বলছে 216 স্কোয়ার সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল? রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত তোমাকে বলতে হবে। আচ্ছা একটা জিনিস ফলো করো, যদি আমরা এই দুইটাকে যদি হাঁটাই,
মানে কি করতে পারি, এই দুইটাকে যদি হাঁটাই আমি এই দুটোকেই 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? দুটোকেই 2 দিয়ে ভাগ করলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে তোমার 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, এই 2 কেটে গেল, তাহলে b/2 1 আর তোমার l প্লাস b, তাহলে b/2 যদি 1 হয়, বুঝবে ভালো করে, তাহলে b/2 1, তাই না? তার মানে এদিকটা ভাগ করলাম মানে তুমি এদিকটাও করতে পারো, এটাও করতে পারো, মানে করতে পারো মানে আমি কি বলছি, এইভাবে রাখতে পারো। রাখতে গিয়ে আমরা কিন্তু এটাকে একটু সিম্পলিফাই করে ফেলতে পারি। কিরকম সিম্পলিফাই করতে পারি, তুমি বিটাকে কি ভাবছো, বিটাকে যাই ভাবো, বিটা হয়ে যাচ্ছে হাফ, মানে 2, নিচে 2 থাকছে, আর এখানে কিন্তু l প্লাস বি ফ্রি থাকছে। মানে তুমি যদি আরেকটু সহজে ভাবো এইভাবে, আমি বলছি 2 ইন্টু l প্লাস বি এবং বি, তাই না? সেটাই কত, সেটাই 5:1। তুমি এইভাবে যদি ভাবো, তাহলে চিন্তা ভাবনাটা এতটা কিন্তু ভাবতে হবে না। তুমি কি করলে 2l প্লাস 2b, বা 2টাকে কেটে কেটে কুটে দিতে পারো, 2টাকে রেখে দাও, 2l প্লাস বি বাই বি ইকুয়াল টু 5/1, ইকুয়াল টু 5/1। এই 2টাকে তুমি নিচে নিয়ে যাও, এই 2টাকে তুমি কি করলে, নিচে নিয়ে গেলে, ঠিক আছে? এইবার দেখো চিন্তা ভাবনাটা কত সহজ হবে। বিটা যদি 2 হয়, বিটা যদি 2 হয়, তুমি বিটা 2 পাচ্ছ, তাহলে নিশ্চয়ই এলটা 3 পেয়ে যাব, নিশ্চয়ই এলটা 3 পেয়ে যাবো। দেখো চিন্তা ভাবনাটা দেখো, কিছুই নেই কিন্তু, জাস্ট আমি একটু কম্পেয়ার করছি। আমি 5/2 পাচ্ছি, কেন 2টাকে নিচে নিয়ে আসলাম, তাই এই 2টাকে নিচে নিয়ে আসলাম। তাহলে বিটা যদি 2 হয়, 5 হতে গেলে নিশ্চয়ই এলটাকে 3 হতে হবে। তাহলে আমি রেশিওতে এল আর বি কে 3:2 ধরতে পারি। তাহলে রেশিওতে এল হয়ে যাচ্ছে 3a আর বি হয়ে যাচ্ছে 2a। এদের গুণফলটা কত বলছে, এদের গুণফলটাই বলছে 216। এদের গুণফলটাই কত বলছে মাই ডিয়ার স্টুডেন্টস, 216। দেখো কত সহজে হয়, 3 দুগুণে 6 দিয়ে কাটো, এটা 36, রাইট? তাহলে a স্কোয়ার 36 মানে a কত হয়ে যাচ্ছে 6। তাহলে a যদি 6 হয়, লেন্থ আমরা ধরেছিলাম 3, তাহলে 3 ইন্টু 6 কত হবে, 18। 18 এখানে সেন্টিমিটার। কি চেয়েছিল, লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। দেখো এটাই সহজ হলো, এটাই সহজ চিন্তা ভাবনা হলো। আমি এক্সট্রা কিছু ভাবলাম না, শুধু আমার মাথায় রাখতে হবে এরিয়া হয়ে যাচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, এই যে লেন্থ ইন্টু ব্রেথ, আর তোমার পেরিমিটার হয়ে যাচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এইটুকু তো শুধু মাথায় রাখতে হবে। সেখান থেকে এর ভ্যালু পেয়ে গেলেই, কনস্ট্যান্টের ভ্যালু পেয়ে গেলেই 3 6 18, দেখো আমরা ইজিলি বলে ফেলতে পারলাম 18 সেন্টিমিটার। ঠিক আছে, এইটাই সহজ, আগের মতো কম্পেয়ার না করে, যেটা সহজ হবে সেটাই তুমি নেওয়ার চেষ্টা করো। ওকে, ক্লিয়ার? The diagonal of a rectangle is root over 41 centimeter and its area is 20 square centimeter. The perimeter of the rectangle must be, খেয়াল করো, একটা রেক্ট্যাঙ্গেল, তার ডায়াগোনাল বলছে, হ্যাঁ তাই তো, ডায়াগোনাল বলছে √41, √41। তাহলে √41 কখন হবে, তুমি একটু ভাবনা চিন্তা করো তো। আমি দেখতে পাচ্ছি যদি এটা 4 হয় এবং যদি এটা 5 হয়, তুমি স্যার হঠাৎ কি করে মাথায় আসবে, হঠাৎ কি করে মাথায় আসবে, তার কারণ এই 20টাকে আমরা কত রকম ভাবে ভাঙতে পারি, 2 ইন্টু 10, 4 ইন্টু 5 এবং 1 ইন্টু 20। এবার তুমি বলো কোনখান থেকে তাদের স্কোয়ারের যোগফল করলে 41 হয়। কারণ 4 স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু √41 স্কোয়ার। এটা ট্রিপলেট হচ্ছে। এরা কেন ট্রিপলেট হচ্ছে একটু খেয়াল করো, 4 স্কোয়ার 16 হয় আর 5 স্কোয়ার কিন্তু তোমার হয়ে যায় 25। 16 আর 25 যোগ করলে 41ই হয়, তাহলে √41 স্কোয়ার করলে সেই 41 হয়। তার মানে আমরা পেয়ে গেলাম এটা 5 এবং এটা 4, ইজিলি আমরা √41 ডায়াগোনাল বলতে পারছি। এবং সেইটাকে মাথায় রেখে 20টাকে এমন ভাবে ভাঙলাম, 2 10 4 5 1 20, এই 4 5কে নিয়ে যদি করি আমরা অনায়াসে ডায়াগোনালটা √41 হবে, তাই না? অনায়াসে ডায়াগোনালটা √41 হবে। এবার যেটা বলার যে আমাদের কিন্তু চেয়েছে কি বলতো, চেয়েছে আলটিমেটলি পেরিমিটার। তাহলে পেরিমিটার একটু আগে আলোচনা করলাম 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাই না? একটু আগে আমরা আলোচনা করলাম 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তার মানে
18 সেন্টিমিটার হয়ে যাবে কিন্তু আমাদের পেরিমিটার। 2 ইন্টু লেন্থ প্লাস বেড, 18 সেন্টিমিটার কিন্তু আমাদের পেরিমিটার। রাইট, একদম ক্লিয়ার, বোঝা গেল পরিষ্কার? আশা করি জলের মতো ক্লিয়ার। একটু দেখো সবাই আমরা কিভাবে ভাবছি। 3√5 √125 এই ভ্যালুটা দেওয়া আছে। দেখো পরীক্ষা হলে হঠাৎ করে এই অঙ্ক আসলে কিন্তু স্কিপ করার একটা প্রবণতা থাকে, কিন্তু তুমি এগো পরীক্ষা হলে, কেননা স্কিপ করা সব সময় সম্ভব নয় যেখানে কম্পিটিশনটা খুব হাই। ঠিক আছে, √125 কে লেখা যায় √25 ইন্টু 5 ইকুয়াল টু কত বলো? 17.88। ঠিক আছে, নো প্রবলেম। 3√5 আর এই 25টাকে বাইরে আনলে 5, তাহলে 5√5, 3√5 আর 5√5 অ্যাড করলে কত হবে? 8√5। এখান থেকে 3√5, এখান থেকে 5√5 অ্যাড করলে 8√5, সেটা কত বলো? 17.88, সেটা 17.88। এবার এখান থেকে যদি আমরা √5 এর ভ্যালু পেতে চাই, কেন হঠাৎ পেতে চাইছি? ওখানে √5 রয়েছে, যদি পেতে চাই কত হবে বলো? 17.88 ডিভাইডেড বাই 8 হয়ে যাবে, 17.88 ডিভাইডেড বাই 8 হয়ে যাবে। এবার এই ভ্যালুটা আমাদের ফাইন্ড করতে হবে। আচ্ছা এখানে একটু লিখি, এটাকে আমরা লিখতে পারি, দেখো তো 16 ইন্টু 5 প্লাস 6√5 লিখতে পারি। একদম লিখলাম, তার মানে এটা 4√5 প্লাস 6√5, তার মানে আলটিমেটলি 10√5। তাহলে বলো তো ভ্যালুটা আমরা কত বলতে পারি? এই ভ্যালুটাকে একটু এখানে দেখাচ্ছি, 10√5টাকে আমরা এখানে দেখাচ্ছি। √5 এর ভ্যালু কিন্তু অলরেডি আমরা পেয়েছি, তাহলে 10√5 কে 10 ইন্টু 17.88 ডিভাইডেড বাই কত করব? 8 করব। পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে কত পাচ্ছি গো? পয়েন্ট তুলে আমরা 100 পাচ্ছি, পয়েন্ট তুলে আমরা 100 পাচ্ছি। রাইট, এবার দেখো একটা শূন্য কেটে বেরিয়ে গেল, একটা শূন্য কেটে বেরিয়ে গেল। এবার 8 দিয়ে দেখো তো এটা যায় কিনা, পয়েন্ট উঠে গেছে। 8 দিয়ে দেখো তো এটা যায় কিনা, 8 দিয়ে যদি আমরা কাটি এটা হয়ে যাচ্ছে 8 দুগুণে 16, আবার 8 দুগুণে 16, রাইট, 3 8 24, তোমার 4.5 8 40, তাহলে 223.5। কিন্তু নিচে একটা 10 অবশিষ্ট আছে, এটা ভুলে যেও না কিন্তু। তাহলে কি হবে? পয়েন্ট 1 ঘর শিফট হয়ে যাবে। কি হবে মাই ডিয়ার স্টুডেন্টস? পয়েন্ট 1 ঘর শিফট হয়ে যাবে। দেখো রাইট আনসার আমরা কিন্তু 22.35 পেয়ে গেলাম। রাইট আনসার আমরা কিন্তু 22.35 পেয়ে গেলাম। এতটাই সহজে করা যায় মাই ডিয়ার স্টুডেন্টস, এতটাই সহজে করা যায়, এবং সঠিক আনসার কোনো অ্যাপ্রক্সিমেশনের দরকার নেই, সঠিক আনসার ডিরেক্ট বেরিয়ে যায়। তাহলে দেখো পরীক্ষা হল থেকে বেরিয়ে বাড়িতে এসে যখন কোনো একটা ভিডিওতে আমার কাছে তুমি এর সলিউশন দেখবে, অ্যানালিসিস দেখবে, মনটা একটু খারাপ হবে কিনা? একদম হবে। আমি থাকলে আমারও মন খারাপ হতো। তাই আমি চাই তোমাদের যে এই যে ঠান্ডা মাথায় এগোনো, প্রত্যেকটা স্টেপ বুঝে বুঝে করা, এই প্র্যাকটিসটা বাড়িতে থাকো। পরীক্ষা হলে তোমার অ্যাপ্রোচ থাকবে একটু ফাস্ট, একটু অ্যাগ্রেসিভ। হ্যাঁ, কোনো রকম তাড়াহুড়ো, অহেতুক অযাচিত তাড়াহুড়ো না করে। অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে? 2 pipes A and B can fill a cistern in 37.5 minutes, okay, and 45 minutes respectively. ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটাকে বলছে 37.5 মানে 75/2, আর এটা হচ্ছে বিটা হচ্ছে 45 মিনিটস, বিটা হচ্ছে 45 মিনিটস। এদের লসাগু কত বলো? এদের লসাগু হয়ে যাবে 75 আর 45 মানে 225, লসাগু হয়ে যাবে 225। কত ভরবে বলো 1 মিনিটে? 75/2 যদি একে ভাগ করো 3 দুগুণে 6, এটা হচ্ছে 5। ওকে, এবার বলছে বোথ পাইপস আর ওপেন, দ্য সিস্টার্ন উইল বি ফিল্ড ইন জাস্ট হাফ অ্যান আওয়ার। একসঙ্গে দুটো পাইপ খুলে দেওয়া হলো, কিন্তু সিস্টার্ন হাফ অ্যান আওয়ারে ভর্তি হয়ে গেল, 30 মিনিটে ভর্তি হয়ে গেল। ইফ দ্য বি ইজ টার্নড অফ আফটার, যদি বি কে এতক্ষণ পর বন্ধ করতে হয়, তাহলে বি কে আমরা বন্ধ করছি, ভালো করে খেয়াল করবে, বন্ধ করছি বি কে, পরিষ্কার বলা আছে আমরা বি কে বন্ধ করতে চাইছি। সেক্ষেত্রে এ পুরো 30 মিনিট চলবে, এই যে হাফ অ্যান আওয়ার, জাস্ট হাফ অ্যান আওয়ার। তাহলে এ 30 মিনিটে কত ভরবে? 3 6 18, 180 পার্ট ভরবে। এ 6 ইউনিট ভরে 1 মিনিটে, 30 মিনিটে ভরবে 180 পার্ট। বাকি কত পার্ট বলো? 225-এর মধ্যে 180 পার্ট এ একাই ভরে দিয়েছে। তাহলে বাকি পার্ট ভরার মতো কত আছে? 45।
যা যেই পার্টটা বি কে দায়িত্ব নিয়ে ভরতে হবে, যেখানে বি কিন্তু 5 ইউনিট ভরে, 5 ইউনিট ভরে বি 1 মিনিটে, তাহলে 45 ইউনিট ভরতে বি এর ক মিনিট লাগবে গো? বি এর কিন্তু 9 মিনিট লাগবে। তাহলে কতক্ষণ পর বি কে বন্ধ করতে হবে? 9 মিনিট চলার পর বি কে বন্ধ করতে হবে। কতক্ষণ পরে বি কে বন্ধ করতে হবে? 9 মিনিট চলার পর বি কে বন্ধ করতে হবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা পাইপস অ্যান্ড সিস্টেমের অঙ্ক করি। দেখো, না কোনো ফর্মুলা, না কিছু এক্সট্রা মেথড। 1 মিনিটে কত ভরলো, 1 মিনিটে কত ভরলো, 30 মিনিটে এ ভরে 180, বাকি থাকে 45, সেটা দায়িত্ব নিয়ে বি ভরবে। বি 1 মিনিটে ভরে 5 ইউনিট, তাহলে 45 ইউনিট ভরবে 9 মিনিটে। এই 225টা তার মানে কি হলো? এই 225টাই কিন্তু ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। এই 225টাই হয়ে গেল ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, বা ট্যাঙ্কের মোট ধারণ ক্ষমতা, সিস্টার্নের মোট ধারণ ক্ষমতা। আশা করি ক্লিয়ার। In what ratio must a grocer varieties of tea worth rupees 60 a kg and rupees 65 a kg, so that by selling the mixture at rupees 68.20 per kg he may gain 10%? সেই দেখো আবার প্রফিট লসের কনসেপ্ট আসবে। 10% মানে 1 এর 10, তাহলে 10 টাকার জিনিস মানে 10 ইউনিট কত টাকায় বিক্রি করতে হবে? 10 টাকা যার দাম, তাকে 11তে বিক্রি করতে হবে। এই 11টাই অঙ্কে কত বলছে? 11টাই 68.20 বলছে। আচ্ছা দেখি তো কত গুণ, মাই ডিয়ার স্টুডেন্টস, দেখি তো কত গুণ। 11 দিয়ে প্রথম 6 বার যাবে, তারপরে কিন্তু পয়েন্ট দিয়ে 2 বার, মানে 6.20। এবার তুমি যদি 11কে 6.20 করলে আমরা এটা পাই, 10কে 6.20 তুমি যদি করো 10কে, তাহলে কিন্তু পেয়ে যাবে 62। 10কে যদি আমরা 6.20 করি পেয়ে যাব 62। তাহলে দেখি তো প্রথমে চাটা কত দাম ছিল? 60 টাকা প্রতি কেজি। পরেরটা কত জানো? 65 টাকা প্রতি কেজি। জাস্ট অ্যালিগেশন কাজে লাগিয়ে দিই। মেশানোর পর মিক্সচারের দাম কত? 62 টাকা প্রতি কেজি। তফাৎ কত গো? 3। তফাৎ কত গো? 2। তাহলে মানে আমরা কি রেশিওতে মেশালাম? দেখো, সরাসরি 3:2 রেশিওতে মিশিয়ে দিলাম। সরাসরি 3:2 রেশিওতে মিশিয়ে দিলাম, মেশালাম, এবং এটাই আমাদের সঠিক আনসার। মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই কিন্তু আমাদের একদম সঠিক আনসার। অ্যালিগেশন অ্যাপ্লাই করা যায়। দেখো একটা ভালো অঙ্ক, এই অঙ্ক আসলে মিক্সচারে আমরা খুব কনফিউজ হই, ফর্মুলার দিকে আমাদের মন চলে যায়। মনটা কিন্তু ফর্মুলা করতে থাকে। এ কন্টেনার কন্টেন্স 40 liters of milk. From this container 4 liters of milk was taken out and replaced by water. This process was repeated further 2 times. তাহলে একবার, দুবার, মোট 3 বার। হাউ মাচ মিল্ক ইজ নাও কন্টেন্ট বাই দ্য কন্টেনার? কত লিটার তুলে নেওয়া হচ্ছে? 4 লিটার। তাহলে বলো 40 থেকে যদি 4 লিটার তুলে নেওয়া হয় কত পড়ে থাকবে? 36 লিটার। তাহলে এখন পার্ট অফ মিল্ক কত? একবার করার পর পার্ট অফ মিল্ক আমরা দেখতে পাচ্ছি 36/40। একটু কাটাকুটি করি, কত পাবো বলো? একটু কাটাকুটি করি, 4 দিয়ে 9, 4 দিয়ে 10, তার মানে 9-এর 10 পার্ট একবার অপারেশনের পর। তাহলে তুমি বলো সব মিলিয়ে অপারেশনটা 3 বার, তাহলে পাওয়ারে 3 নিয়ে নাও। 4 বার হলে পাওয়ারে 4 নিতাম, 5 বার হলে 9/10 পাওয়ারে 5 নিতাম, 30 বার হলে পাওয়ারে 30 নিতাম। এটা কত হচ্ছে বলো? 729/1000। এবার কি চেয়েছিল? আলটিমেটলি চেয়েছে হাউ মাচ মিল্ক ইজ নাও কন্টেন বাই দ্য কন্টেনার। এখন কত মিল্ক আছে কন্টেনারে? তুমি একটা কাজ করো, পরিষ্কার দেখো, আমি বলছি যে টোটাল 40 ছিল, তার মধ্যে 729/1000 পার্ট আছে, 729/1000 পার্ট আছে। জাস্ট একটা শূন্য কেটে দাও, 4 নং 36-এর 6, হাতে 3, 4 দুগুণে 8 আর 3 11-এর 1, হাতে 1, 4 7 28, 7 1 29। নিচে কিন্তু আমাদের থাকছে 29.16। দেখো রাইট আনসার 29.16। কি করলাম আমরা? ফ্র্যাকশনাল পার্ট নিলাম, অপারেশন যতবার পাওয়ারে তত করে দিলাম, এইটাকে সিম্পলিফাই করলাম। টোটাল যে পরিমাণ বারবার তুলছি মেশাচ্ছি 4 তুলছি 4 মেশাচ্ছি, যথারীতি 40-এর মধ্যে এত পার্ট মিল্ক। জাস্ট তুমি মাল্টিপ্লাই করো, মিল্কের পরিমাণ পেয়ে গেল। এতে আমি কি ফর্মুলা মনে রাখবো বলো তো? কোনো প্রয়োজন আছে এক্সট্রা ফর্মুলা মনে রাখার? আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো প্রয়োজন নেই। জাস্ট তুমি এই কনসেপ্ট দিয়ে করতে থাকো, ঠিক আছে? In how many ways a committee consisting of 5 men and 6 women can be formed from 8 men and 10 women? দেখো এটা কম্বিনেশনের প্রশ্ন আসতে পারে, তাই একটা আমি তোমাদের চর্চার জন্য রেখেছি।
8 মেন থেকে 5 মেন, তাহলে 8C5, রাইট। এবং 6 থেকে বলো 6 জন উইমেন নেওয়া হচ্ছে 10 জন থেকে, তাহলে 10C6। তাহলে এত রকম ভাবে আমরা সিলেক্ট করতে পারি। তাহলে হাউ মেনি ওয়েজ এ কমিটি কনসিস্টিং অফ 5 মেন, এইভাবে কমিটি গঠন করা যেতে পারে। ঠিক আছে, তাহলে কত রকম ভাবে পারে একটু দেখে নি। এটা 8 ফ্যাক্টোরিয়াল, নিচে কত হবে 8 - 5 ফ্যাক্টোরিয়াল এবং 3 ফ্যাক্টোরিয়াল। এটা কত পাচ্ছি 10 ফ্যাক্টোরিয়াল, নিচে কত পাচ্ছি 10 - 6 এবং 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে ক্যালকুলেশন কিভাবে করবে? অ্যাকচুয়ালি কম্বিনেশনের কনসেপ্ট আমরা ব্যবহার করলাম, যেহেতু কমিটি করার জন্য 5 জন মেন সিলেক্ট করা হলো 8 জন থেকে এবং 6 জন উইমেন সিলেক্ট করা হলো 10 জন থেকে। তাহলে এখানে আমরা কি করতে পারি বলো, 8 × 7 × 6 × 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল দিয়ে এইভাবেই আমরা করি। মাইনাস করলে কত পাচ্ছ 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখানে কত লিখবে 10 × 9 × 8 × 7 × 6 ফ্যাক্টোরিয়াল। এখানে আমরা কত পেয়ে যাচ্ছি, মাইনাস করলে 4 ফ্যাক্টোরিয়াল এবং 6 ফ্যাক্টোরিয়াল। দেখো এবার কাটাকুটি করি, এই একটু কাটাকুটিটা দেখো। এই 3 ফ্যাক্টোরিয়াল, এই 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 কেটে গেল, রাইট। এখান থেকে 6 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, তাই তো 24, 24 কে 72, 8 9 72 হয়, 3 × 24 = 72। তাহলে ক্যালকুলেশনটা এখানে করছি, 7 8 56 আর 20, 56 দুগুণে কত বলো, 56 দুগুণে 112 সঙ্গে 0, আর এখানে হয়ে যাচ্ছে তোমার, এখানে হয়ে যাচ্ছে 3 × 7 = 21, 210, 3 × 7 = 21, 210। তাহলে 112 × 21 করলে কত হচ্ছে, 112 × 21 করে ফেলো, এটা 2, এটা হয়ে যাচ্ছে 5, রাইট, 1 2 2, এটা হয়ে যাচ্ছে 3 2, তাই তো। কত পেয়ে যাচ্ছি 112, হয়তো এটা একটু দেখে নিই তো আমরা। কেটে গেল 3 6 কাটলো, 4 5 20, 7 8 56, 56 আর 20, 112 আর 210। ঠিক আছে তো, 112 আর 210। এখানে যদি আমরা একটু ক্যালকুলেশনটা এভাবে করি, কত পেয়ে যাচ্ছি বলো, আমরা পেয়ে যাচ্ছি এখানে পাচ্ছি 3 × 7 = 21 আর 210। ক্যালকুলেশন ডেটা ঠিক নিয়েছি আমি, 6 জন উইমেন 10 জন থেকে, 5 জন মেন 8 জন থেকে। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে দেখে নি ইউনিট ডিজিট দেখে করা যাবে। ইউনিট ডিজিট দেখে 2 2 তো কোথাও আসছে না, 2 তো কোথাও আসছে না, একটু ডেটা ভুল আছে মনে হচ্ছে। 8 ফ্যাক্টোরিয়াল 8 - 5, আচ্ছা ওকে ওকে ওকে, এখানে আমি ছোট্ট একটা জিনিস ভুল নিয়েছি, এখানে আমি 5 ফ্যাক্টোরিয়াল নেওয়া উচিত ছিল। ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়াল নেওয়া উচিত ছিল, আমার একটা মিস্টেক আছে ছোট, এখানে ছোট ক্যালকুলেশনের মিস্টেক হয়ে গেছে। এখানে 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার 8 × 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রাখো। এখানে 3 ফ্যাক্টোরিয়াল × 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 × 9 × 8 × 7 × 6 ফ্যাক্টোরিয়াল। এখানে কত হচ্ছে বলো, 4 ফ্যাক্টোরিয়াল × 6 ফ্যাক্টোরিয়াল। এটা কেটে দাও, এটাও কেটে দাও। ঠিক আছে, আর কি কাটাকুটি যাচ্ছে, 6 3 ফ্যাক্টোরিয়াল কেটে দাও, এখানে তুমি কাটতে পারছো 24, এখানে সিমিলারলি আগের মতোই কেটে দাও 3। তাহলে 3 × 7 = 21, 210 ইন্টু এখানে কত পেয়ে যাচ্ছি 56, তার মানে 6 6 × 12 আর 5 = 17, 7 হাতে থাকে 1 10, 6 থাকছে 12 আর 5 = 17, 7 হাতে 10 11, সঙ্গে একটা শূন্য, 11760। কত রকম উপায় হবে, 11760। দেখে নাও, এখানে কিন্তু মূলত কিন্তু ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর তোমাকে যদি কম্বিনেশনের বেসিক কনসেপ্ট বলা হয়, যেহেতু কমিটি গঠন করতে হচ্ছে তাই আমরা এইভাবে নিয়ে নিলাম। আর ক্যালকুলেশনটা দেখো, জাস্ট ফর্মুলাটা তোমাদের লিখে রাখি, এনসিআর এর ফর্মুলা হয়ে যাচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল বাই n - r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এইভাবে কিন্তু তোমাদের জাস্ট করা হয়েছিল। ঠিক আছে,
এইভাবে জাস্ট যদি আমরা ক্যালকুলেশন করি আমরা ইজিলি আনসার বলে দিচ্ছি 11760, যেটা পরীক্ষায় আসলে তোমরা একটু মাথায় রাখবে 5 ছিল তাই 5 ফ্যাক্টোরিয়াল, 6 তাই 6 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল, এখানে 8 - 5, এখানে 10 - 6, তারপর ক্যালকুলেশন করলে আমরা ইজিলি কিন্তু আনসার পেয়ে যাব। ওকে, তো একটু দেখে নিই তোমাদের এই যে ভ্যারাইটিস টাইপ অফ সাম দেখালাম, একবার চর্চার জন্য রেখেছি। ফুড এসআইতে পারমুটেশন কম্বিনেশনের বেসিক কিছু আসতেই পারে, ঠিক আছে। এবার বলে দিই, এই যে তোমরা আজকে যেভাবে অঙ্ক করলে, যেভাবে শিখলে, যেভাবে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, এইভাবে যদি ধীরে ধীরে অঙ্ক বুঝতে চাও, শিখতে চাও, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা পেইড ব্যাচে আসতে পারো। পেইড ব্যাচে আসতে পারো WBPSC, সেখানে আমি অঙ্ক নেব। অঙ্গীকার ব্যাচ, উদ্যম ব্যাচ, তোমার সাকসাম ব্যাচ, মেন্স ব্যাচ, প্রত্যেকটা ব্যাচ তোমাদের কাছে অ্যাভেলেবেল এবং অফার প্রাইসে চলছে। তোমরা দেখে নাও, এখানে আমরা দেখতে পাচ্ছি WBPSC ফাউন্ডেশন ব্যাচ, দেখে নাও মাত্র 9999 এর বদলে 2999 টাকায় বিশ্বাস দিবসের অফার কিন্তু চলছে 2999। একটু দেখে নিও। সাকসাম 20 ব্যাচ, এটাই কিন্তু সাকসাম 2.0, এবং পাশাপাশি অঙ্গীকার ব্যাচ, ঠিক আছে, 2023 ব্যাচ WP কনস্টেবল প্রিলিমস, তোমরা জানো অলরেডি নোটিফিকেশন বেরিয়েছে, খুবই ইম্পর্টেন্ট। বিশ্বাস দিবসেও কিন্তু এটা একটা গ্রেট অফার, তোমরা এই অপরচুনিটিটা অবশ্যই নাও। প্রত্যেকটা সাবজেক্ট এইভাবেই ধরে ধরে পড়ানো হয় এবং পড়াতে গিয়ে যা যা সমস্যা হয় পেইড ব্যাচে কিন্তু ডিটেলসে দেখানো হয়। এবং তোমাদের সাথে বলে রাখি, ইউটিউবে যে স্পেশাল ফিচার্সগুলো আসছে WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সেখানেও কিন্তু তোমরা পেতে পারো ডিটেলসে বিভিন্ন ক্লাস, সেগুলো দেখে তোমরা দেখে নিতে পারো কোন কোন টিচার কোন সাবজেক্টে ক্লাস নিচ্ছে, তাদেরই ক্লাস তোমরা পেইড ব্যাচে পাবে। দেখো নোটিফিকেশনটা অলরেডি কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নোটিফিকেশন দেখতে পাচ্ছ তোমরা। এইভাবে উদ্যম ব্যাচ 2 PSC ক্লার্কশিপের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশ্বাস দিবসের অফার দেখো মাত্র 799-এ, এত সাবজেক্টের উপর, এতগুলো সাবজেক্টের উপর বিভিন্ন টিচাররা তোমাদের জন্য ক্লাস নেবেন, বিভিন্ন অ্যাসপেক্ট থেকে বিভিন্ন কোয়েশ্চেনের অ্যানালিসিস হবে। পাশাপাশি প্রধান ব্যাচ তোমরা দেখতে পাচ্ছ KPSI মেন্স, সেটা অলরেডি শুরু হয়েছে। বিশ্বাস দিবসের অফার দেখো মাত্র 699, কত টাকার বদলে তোমরা দেখে নিতে পাচ্ছ। মেন্স ব্যাচ WBCS মেন্স 2023 এর জন্য মাত্র 899 টাকায় সেই বিশ্বাস দিবসের অফার। প্রত্যেকটা কোর্সের ওপর অফার প্রাইস পাচ্ছ তোমরা, অফার পাচ্ছ, এতে সুবিধা হবে। অপরাজিত মহাপ্যাক 1 বছরের জন্য 1 ডে এক্সাম, এটাও কিন্তু মাত্র 999 টাকায়। এইভাবে কিন্তু তুমি কি করতে পারো, পেইড ব্যাচে আসলে আমাদের ক্লাস পেতে পারো। যেভাবে অঙ্ক আমি প্রত্যেকটা চ্যাপ্টার বোঝালাম, প্রত্যেকটা অঙ্ক আরো ভ্যারাইটিস টাইপ অফ, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর যা যা অঙ্ক হতে পারে আমরা করতে পারি। পশ্চিমবঙ্গের সেরা শিক্ষকদের গাইডেন্স, ক্লাস নোটস, ডাউট ইঞ্জিন, PYQs, ডিসকাশন, এগুলোও কিন্তু তোমরা পাশাপাশি পেতে পারো। এছাড়াও থাকছে মক টেস্ট এবং টেস্ট সিরিজের ব্যবস্থা। অ্যাকচুয়ালি এক্সামের আগেই ব্যাচের মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে, যেগুলো কিন্তু তুমি বাড়িতে বসে মক টেস্ট দিতে পারবে PW অ্যাপের মাধ্যমে। ডেইলি প্র্যাকটিস পেপার অ্যান্ড সাবজেক্ট ওয়াইজ টেস্ট অনলি অ্যাপ্লিকেবল ফর ফাউন্ডেশন ব্যাচ, যেটা সাকসাম ব্যাচ অলরেডি 1.0 এবং 2.0 চালু হয়েছে। আশা করি এই যে তোমাদের ফুড এসআইকে লক্ষ্য রেখে আমার একটা ছোট্ট প্রয়াস তোমাদের একটু হলেও হেল্প করবে, ভালো লাগবে, কনফিডেন্স যোগাবে। পরীক্ষার হলে যেটুকু কিন্তু যথেষ্ট, কারণ তুমি শিখছো সারা বছর ধরে। পরীক্ষার আগে যদি আত্মবিশ্বাসী হয়ে ওঠো, এই ধরনের ভিডিও দেখে বা এই ধরনের সলিউশন দেখে আমারই মনে হবে যে না, আমি একটু হলেও তোমাদের পাশে দাঁড়াতে পারছি। ভালো থেকো, সাবধানে থেকো, পরীক্ষা খুব ভালো হবে এই আশা নিয়ে আজকের এই ভিডিও এতটাই। দেখা হবে আবার পরবর্তী কোনো এক্সাম ওরিয়েন্টেড ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।